এই যে ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার আমরা যেটাই বলি, দে আর পার্ট অফ আওয়ার সোসাইটি, ওদেরকে তো আসলে অস্বীকার করার কিছু নেই। তো এটা কেউ র্যান্ডামলি নোবডি হ্যাজ পুট ইট, এটা র্যান্ডামলি এমনি একটা সরকার এটা অ্যাপ্রুভ করেনি। তো সেইখানে একজন এসে বলছে যে বইয়ের পাতা ছিঁড়ে দেন আপনারা এটা এই করেন সেই করেন। আমি পার্সোনালি আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্রিমিনেট anybody based on gender, based on race, based on sexual orientation, based on socioeconomic profile, based on physical, mental ability, based on anything. We all are equal. পৃথিবীতে অনেক ধরনের মানুষ, অনেক ধর্মের, অনেক জাতির, অনেক রঙের, and that's the beauty of this world. সোশ্যাল মিডিয়াতে ইফ ইউ গো টু মাই অর এনিবডিজ, এনি ফিমেল সেলিব্রিটির তুমি যদি পেজে যাও, ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া পেজে প্রোফাইলে, অনেক নোংরা কথা, ডিমিনিং, মিসোজিনিস্ট কথাবার্তা ওখানে লেখা। কিন্তু এদের, কারণ আমি আজ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে কারো কোনো কিছু বলার সাহস হয়নি। আপু, ইফ 16-year-old me knew যে মিথিলা আসতেছে, আমি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে থাকতাম, মানে লিটারালি। You are not 16? No, I'm not. Do I look 16? Oh no, আচ্ছা আচ্ছা, তুমি তো নিশ্চয়ই অ্যাডাল্ট। তুমি বাপরে এত বড় একটা পজিশনে তুমি কাজ করো, 18+ তো হবা। হ্যাঁ, 18+ আছে। How old are you, Sadi? I'm 28-29 হব আর কি। তুমি কত বয়স তোমার? 28-29 হব। You are a 28-year-old editor in Daily Star. Oh my god, নিজের কথা, ভালো কথা শোনার জন্য, and I promise I didn't pay Mithila আপু for this. Welcome to my show আপু. Thank you আসার জন্য, মানে এতটা খুশি হলাম। And যাই হোক, how are you doing এমনিতে? এমনিতে অ্যাজ ইউজুয়াল, মানে যেমন চলে, লাস্ট ইয়ার যে লাইফ যেভাবে চলছিল এই ইয়ারে ওইভাবেই চলছে। মানে আমি তো শীতে কাবু হয়ে গেছি এখানে ওয়েট করতে করতে, মানে রাস্তার জাম এর জন্য ওয়েট করতেছি, যে যত টাইম যাইতেছে আমি আর নার্ভাস হইতেছি। ও মাই গড, লেট হচ্ছে, শো ভালো হবে, মিথিলা আপু এসে যদি ব্যাড মুডে আসে। বাট না না, আমি কখনো ব্যাড মুডে থাকি না। আই ট্রাই টু বি ইন গুড মুড অল দ্য টাইম। What? No, there's no secret. I just know that there's so many bad things anyway happening around the world যে মানে at least আমি নিজে আমার যতটুকু যা আছে আমার আশেপাশে, আমার কাজ, আমার এটা সেটা নিয়ে আমি খুশি থাকার চেষ্টা করি। আচ্ছা, তাই বলে আমি যে মানে ভেন্ট আউট করি না, প্যান করি না, সেটা না, আমি করি। কিন্তু তারপরও at the end of the day আমি সবসময়, you'll always see me smiling mostly. যাই হোক, তো পিএইচডিটা কিসে করা হইতেছে? মানে ইটস ভেরি ইন্টারেস্টিং যে এত কিছু করার পর ইউ ওয়ান্ট আ ডক্টর ইন ইয়োর নেম। না না, আই ডোন্ট ওয়ান্ট। সত্যি কথা বলতে আমার আসলে ওই সার্টিফিকেট বা ওইটার প্রতি বা কি টাইটেল হবে সেটার প্রতি আই ডোন্ট হ্যাভ এনি অ্যাট্রাকশন। বাট আমি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে পিএইচডি করছি, স্পেসিফিকলি আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে। আই অলসো ডিড মাই মাস্টার্স ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, যেটা সবাই জানে। তো আর আমি কাজও করি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে। আমি ব্র্যাকের এখন ব্র্যাক ইন্টারন্যাশনালের আই এম দ্য প্রোগ্রাম হেড অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। সো এটা খুবই একটা আসলে এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে আগেরও লেখাপড়া করা, এটা নিয়ে আরও জানার ইচ্ছা, আরও বোঝার ইচ্ছা। আই ওয়ান্ট টু ডিপার ইন টু দ্য ফিল্ড। ওইখান থেকে তাও যে আমি বলছি, মানে টাইটেল তো অনেক পরের কথা, আগে পড়াশোনাটা শেষ করি। কত পড়াশোনা করবেন? আমি তো ধরেন এই যে অনার্স শেষ করলাম, তারপর আমি ডিসাইড করছি আর জীবনেও একটা ক্লাসরুমে ঢুকবো না, মানে ক্লাসরুমে ঢুকবোই না, এত খারাপ লাগে। না, আমি তো ক্লাসরুমে ঢুকতে হচ্ছে না, তো আমার ক্লাসরুম হচ্ছে আমার ফিল্ড। এই যে আমি এত দেশে যাই, এত মানুষের সাথে, বাচ্চাদের সাথে কাজ করি, ওইগুলোই তো আমার। তো 90,000 ওয়ার্ডের সেই ডিসার্টেশনটা ওইটার উপরই। 90,000 ওয়ার্ড ডিসার্টেশনটা, হ্যাঁ, আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে। এবং হাউ ফার এম আই, এটা জিজ্ঞেসই করো না, আই হ্যাভ আ হার্ট অ্যাটাক। মানে আমায় আসলে অনেক লিখতে হবে এখনো। বাট ওটাই, মানে আমি লাস্ট 1.5 বছর 2 বছরের মতো আই কুড নট কনসেন্ট্রেট মাচ বিকজ অফ মাই ওয়ার্ক। আমার আই হ্যাড টু ট্রাভেল আ লট, আমি পারি নাই অত সময় দিতে। বাট এই বছর আমি ডিসাইড করেছি যে আমি এখানে একটু সময় দিব। তো মানে আমি একটা গল্প বলি ছোট, যে আমার ডিসার্টেশন ছিল 5,000 ওয়ার্ডে, তো আবার অনার্সের 5,000 না 4,000। তো আমার 1 মাস সময় ছিল হাতে, আমি এরকম এই প্রোক্রাস্টিনেট করতে করতে লাস্ট দিন পর্যন্ত নিয়ে আসছি। অ্যান্ড দেন অফিসে আমি ওই যে আমাদের প্রিন্ট সাইন করতে হয়, হ্যাঁ, যে এই পেপারটা কালকে যাবে,
আমি কানতেছি আর ডিসার্টেশন লিখতেছি অফিসে যে আমি ফেল করব, আমি ফেল করলে ইয়া হবে না। তো ডিসার্টেশন মানে রিয়েলি শিট, মানে এটা ফেল আমি নিজে দেখলে আমি নিজেই ফেল করাই দিতাম। পরে আমার টিচারে গিয়ে বলছি যে স্যার আমার পাস করাই দেন, আমি না চাকরি বাকরি করি, আমার ফ্যামিলির জন্য আমি টাকা কামাই। তো সে আমার পাস করাই দিছে। সো আই হ্যাভ দ্যাট ট্রমা, বাট ইটস সো মানে ইটস সো কি বলবো রিফ্রেশিং টু সি সামওয়ান যে পড়াশোনা করতে ভালোবাসে। অ্যান্ড লাইক এটা শুরু থেকেই কি মানে হ্যাভ ইউ গ্রোন আপ লাভিং টু স্টাডি? নট রিয়েলি। আমি পড়তে ভালোবাসি, পড়তে মানে লেখাপড়া না, বই পড়তে আমি খুব ভালোবাসতাম। আমি একটা সময় মানে ছোটবেলা থেকেই যখন থেকে পড়তে শিখছি আমি হুম আমি কনস্ট্যান্ট সারাক্ষণ বই পড়তাম। বই পড়তে পড়তে আমার চোখ নষ্ট হয়ে গেছে। এরকম হতো যে আমাকে রাত্রেবেলা 10টায় পরের দিন স্কুল, হুম তো লাইট নিভাই দিছে আব্বু বা আম্মু এসে। তো আমি ডিম লাইট তখন বাসায় মানে এখন তো আর ডিম লাইট কেউ বাসায় জ্বালায় না, তখন ডিম লাইটের আলোতেও আমি বই পড়তাম। তো ওটা ছিল, কিন্তু একাডেমিক লেখাপড়ার প্রতি আমার খুব একটা কোনো ইয়ে ছিল না। দ্যাটস আ লাই। নো, দ্যাটস নট আ লাই। আমি Are you sure? ছোটবেলায়, হ্যাঁ, কারণ এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে আমি ভিকারুননিসা স্কুল এবং কলেজে পড়েছি। সবাই জানে যে ভিকারুননিসা স্কুল কলেজ ইটস অ্যাকচুয়ালি মানে ভেরি স্ট্রিক্ট। মানে শুধু পড়েন না, ইউ আর দ্য মডেল ভিকি স্টুডেন্ট, মানে সবাই বলে যে মিথিলা। সেরকম অনেকে আছে আমাদের ইন্ডাস্ট্রির, মানে অনেক স্টাররা ভিকারুননিসা থেকে কে কে? পড়াশোনা করা, স্টার্টিং ফ্রম সারা জাকের, হুম আই ডোন্ট নো সুবর্ণা আপাও কিনা, মেবি সুবর্ণা আপাও, তারপর শাওন আপু, ওয়াও। ঐন্দ্রিলা, ঈশিতা আপু, মানে ভিকি there's a long list of Vikis. আমিও কিন্তু নাদিয়া আপু। আমি অনারারি ভিকি বিকজ মাই ওয়াইফ ইজ ফ্রম ভিকারুননিসা, আর আমার ছোট বোন ইজ ফ্রম ভিকারুননিসা, ওকে আমি রোজ স্কুলে দিয়ে আসছি আর নিয়ে তাহলে ইউ আর অনারারি ভিকি। অনারারি ভিকি। সো যে কারণে ভিকারুননিসা তো অনেক স্ট্রিক্ট, মানে লেখাপড়ার জায়গা থেকে অনেক স্ট্রিক্ট। আর যেহেতু ওটা মেয়েদের স্কুল, আমাদের না কখনোই জেন্ডার ডিসক্রিমিনেশন বিষয়টাই আমরা শিখি নাই। কারণ আমাদেরকে সবসময় এটা বলা হয়েছে পড়াশোনা করতে হবে, এটা করতে, মানে থাকে না ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে এয়ার স্পেস ইঞ্জিনিয়ার, মানে যত ধরনের কঠিন কঠিন প্রফেশন সারা পৃথিবীর থাকতে পারে, তোমাদেরকেই হতে হবে সব। তো যার কারণে আমরা অনেক পড়াশোনার প্রেশারে থাকতাম সবসময়। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে তখন ওই সময় আই ডিডন্ট লাইক স্টাডিং অ্যাট অল। মানে মনে হতো, আর দেয়ার আর সো মেনি গুড স্টুডেন্ট, সব ভালো স্টুডেন্টরা ওই স্কুলে পড়তো। মানে ওদের কাছে দেখা যায় যে আমাদের যে ফার্স্ট গার্ল ছিল, সে ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড নাও, কিন্তু স্কুলে থাকতে যে আমি মনে হতো যে আমি তো লাড্ডু স্টুডেন্ট, আমি তো পারি না। এবং তুমি যখন ভাববা যে তুমি পারো না, তখন এমনিও ওই জিনিসটার প্রতি ইচ্ছা থাকে না, রাইট? তো পড়াশোনা করতে তো একদম ছোটবেলায় এসএসসি এইচএসসি পর্যন্ত আমি ঠিক আছে পড়তে হবে, পড়ি, নাহলে বাসায় খাবো আর কি, সেই জন্য পড়ি। হাউ মাচ ট্রাবল ডিড ইউ গেট ইন স্কুল, নাকি ওয়্যার ইউ আর লাইক মানে ভেরি? না, হ্যাঁ, না, আমি একদমই ট্রাবল মেকার ছিলাম না, একদমই না। আমি আমি আমার সকালে উঠে স্কুলে যাবো, এটাই জীবনের আনন্দ ছিল, ফ্রেন্ডদের সাথে দেখা হবে। ও মাই গড। তো এটাই আমি দেখি যে আমার মেয়েরও ওইটা, ও স্কুলে যেতে খুব পছন্দ করে। তো আমি ওটাই ছিলাম, আমার যে ঝড় বাদলা বৃষ্টি হচ্ছে কেউ স্কুলে আসে না, কিন্তু আমি যাই স্কুলে, এরকম টাইপ ছিলাম। তবে পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ওয়েন অ্যাকচুয়ালি দ্য এডুকেশন বিকাম মাই ওন রেসপন্সিবিলিটি, তখন একটু একটু করে আই স্টার্টেড এনজয়িং নিজে নিজে লেখাপড়া করাটা। মানে ইট সেজ আ লট অ্যাবাউট ইউ। আর আমরা অফ ক্যামেরা বলতেছিলাম যে মানে আই নোটেড দিস যে ওয়েন ইউ সি সামথিং, মানে যেটা ইউ ওয়ান্ট টু ডু, ইউ সি ইট থ্রু, যেটাই হোক, গান গাওয়া হোক, এডুকেশন হোক, অ্যাক্টিং হোক, ওয়ের ডাজ দিস মেন্টালিটি কাম ফ্রম? মানে এটা কি ওসিডি থেকে আসে? বিকজ আমি কিন্তু নোট করছিলাম যে ইউ হ্যাভ আ লিটল বিট অফ এন ওসিডি কোনো কিছু করতে। আমার মনে হয় আমার একটু ওসিডি, একটু মানে বেশি না, সিভিয়ার লেভেলের না, বাট আমি খুব গোছানো। মানে আমি বাসা, আমার ঘর সবকিছু গুছায় রাখতে পছন্দ করি। And I guess ওই যেটা বললে যে আপনি কি করে এত কিছু পারেন, মেবি আই এম গুড ইন লাইক টাইম ম্যানেজমেন্ট, এই কোয়েশ্চেন আই এম গুড ইন ট্রিমিং, মানে কাটিং আউট অর বলো ট্রিমিং ডাউন। আমার থাকে না যে বাসায় প্রোক্রাস্টিনেট করি আমি অনেক, কিন্তু এখানে গেলাম, ওইটা করলাম, ওই পার্টিতে গেলাম, ওই দাওয়াতে গেলাম, ওইগুলো করি না আমি। Do you like to learn though? মানে because you were asking me যে আমি 15 কেজি কেমনে কমাইলাম, even though you're like 20 kgs lighter than me. আচ্ছা, মানে is there মানে longing for মানে রিটেইন করা জিনিসপত্র যে এটা আমি এটা I love to learn and I like the process of learning. মানে Where আমার did you learn from the most? মানে যদি if you have to জীবন থেকে সবচেয়ে বেশি শিখেছি। জীবন থেকে আমরা কথা বলতেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি
হ্যাঁ মাই ইউনিভার্সিটি, আমি ব্র্যাক ইউনিভার্সিটি অ্যালামনাই, alum- কারণ আমি আমার সেকেন্ড মাস্টার্সটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে ব্র্যাক হ্যাঁ হ্যাঁ ইউনিভার্সিটি হ্যাঁ করা। সো আজকে ইটস ভেরি মানে কাকতালীয় বলা চলে যে আজকে ব্র্যাক ইউনিভার্সিটি নিয়ে একটা অ্যাটাক হচ্ছে সর্ট অফ। যদি ওখানে ব্র্যাক ইউনিভার্সিটির কোনো রোল নাই, হ্যাঁ ব্র্যাক তারপরও ইউনিভার্সিটি কোনো রোল নাই, হ্যাঁ। বাট এটা নিয়ে সবাই বয়কট ব্র্যাক প্রোডাক্টস, বয়কট ব্র্যাক এইসব বলতেছে। সো অ্যাজ এন মানে অ্যালামনাই অ্যান্ড সামওয়ান হুজ গিভেন 15 years of our life to this organization, do you have anything to say? Because আমার অনেক কিছু বলার আছে আফটার ইউর কিন্তু রেসপন্স। আমার মনে হয় বেটার হয় যে মানে আসলে কেউ বুঝতে পারবে না যে আমরা কোন ইনসিডেন্ট নিয়ে কথা বলছি। সো বেসিক্যালি দেয়ার ওয়াজ অ্যান ইনসিডেন্ট আপু, যে একটা টিচার ব্র্যাক ইউনিভার্সিটি, সো হি টোর আউট আ পেজ অফ আ টেক্সট বুক, সে পাঠ্য বইয়ের টিয়ার আউট করে বলছে যে শরীফ থেকে শরীফা এইটুকু পেজটা এটা নাকি ট্রান্সজেন্ডার প্রমোট করে। সো পরে আমি ওই পেজটা নিজে দেখে বুঝলাম যে এটা আসলে ট্রান্সজেন্ডার নিয়ে কোনো কিছু না, এটা হয়তো থার্ড জেন্ডারকে নর্মালাইজ করা, আমাদের সোসাইটিতে ইন্টিগ্রেট করা। সো এটা নিয়ে ওই টিচারটাকে পরে মানে বের করে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ঝড় উঠেছে। সো অ্যাজ অ্যান অ্যালুমনাই অ্যান্ড অ্যাজ সামওয়ান হু ওয়ার্কস ফর ব্র্যাক, হোয়াট ইজ ইউর রেসপন্স টু দ্যাট? না, আমার কথা হচ্ছে যে আমি যেটুকু দেখলাম, এটা আসলে আমিও সোশ্যাল মিডিয়াতে সকালে ঘুম থেকে উঠে দেখা যেটা দেখলাম যে হ্যাঁ ও কাজ মানে পড়াতো ব্র্যাক ইউনিভার্সিটি, বাট হি ইজ মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হি ইজ হাইলি এডুকেটেড, রাইট? আদারওয়াইজ তো একটা ইউনিভার্সিটিতে চাকরি করতে পারে না। তো অবভিয়াসলি তার কোয়ালিফিকেশন আছে। তো এটাতে একটা মানুষ আসলে এডুকেটেড হলে বা তার সার্টিফিকেটস থাকলে বা কোয়ালিফিকেশন থাকলেই যে সে একটা ইভলভড মানে একটা ওই কি বলবো ভালো মানসিকতার বা যেই ধরনের মানসিকতা ডিসক্রিমিনেট করে না বা এক্সপ্লয়টেশনকে প্রমোট করে না, সেই ধরনের মানসিকতার মানুষ হবে এরকম কিন্তু না। সেটা আমরা এখান থেকে প্রথমে আমরা শিখলাম যেটা ব্র্যাক ইউনিভার্সিটি ডিড দ্য রাইট থিং। এই ঘটনার পরেই ব্র্যাক ইউনিভার্সিটি লেট হিম গো। সো and there's a lot of pressure to take him back from, but I think the university will still stick to the good decision, I hope. তবে এই যে ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার আমরা যেটাই বলি, দে আর পার্ট অফ আওয়ার সোসাইটি, ওদেরকে তো আসলে অস্বীকার করার কিছু নেই। মানে এটা কতটুকু আচ্ছা ফ্রিডম কতটুকু হ্যাঁ কিটুকু সেইটা আমি বলছি না। আমি বলছি যে আমি পার্সোনালি I don't want to discriminate anybody based on gender, based on race, based on sexual orientation, based on socioeconomic profile, based on physical, mental ability, based on anything. We all are equal and we should all get to be treated equally. আমরা সবাই সমান, সবাইকে সমানভাবে ট্রিট করা উচিত, সম মর্যাদা দেওয়া উচিত, সমান সম্মান দেওয়া উচিত। এবং এই যে বই কেন এটা তো সরকারের ডিসিশন, পাঠ্যপুস্তকে এটাকে অন্তর্ভুক্ত করা, এটা তো সরকারের ডিসিশন, রাইট? এবং এর পেছনে তো আসলে অনেক গ্রেট মাইন্ডস হ্যাভ ওয়ার্কড অন ইট। একটা কারিকুলাম রিফর্ম করা কিন্তু ছোট কাজ না। ইট টেকস ইয়ার্স, ইট টেকস আ লট অফ রিসার্চ, ইট টেকস আ লট অফ এফর্ট, যে কোন জিনিসটা আসলে কোন বয়সের বাচ্চার জন্য, এটার অনেক পেছনে এটার অনেক কাজ করার থাকে। তো এটা কেউ র্যান্ডামলি নোবডি হ্যাজ পুট ইট, এটা র্যান্ডামলি এমনি একটা সরকার এটা অ্যাপ্রুভ করেনি। তো সেইখানে একজন এসে বলছে যে বইয়ের পাতা ছিঁড়ে দেন আপনারা এটা এই করেন সেই করেন, দেন ইউ নিড টু গেট মানে ইউর সেলফ এডুকেটেড আ লিটল বিট। না, আমরা একটা জিনিস মিসইউজ করি যেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ বলি, যে সে বললো ফ্রিডম অফ স্পিচ, বাট কতটুকু ফ্রিডম অফ স্পিচ অ্যাকচুয়ালি ফ্রিডম অফ স্পিচ? ফর এক্সাম্পল, I might be against this notion of this transgender or whatever. এটা আমার পার্সোনাল বিষয়, আমি against it অথবা কেউ for it. If your stance is against someone's right to exist, মানে কারো পৃথিবীতে বেঁচে থাকার এগেনস্টেই তোমার যদি হয় স্ট্যান্স হয়, তাহলে এটা কতটুকু ফ্রিডম অফ স্পিচ আপনি মনে করেন? বিকজ আমার কাছে তো ফ্রিডম অফ স্পিচ কাউকে আঘাত করা না, অবশ্যই না। এই পৃথিবীটা সবার, এবং এই পৃথিবীতে মানে উই নিড টু বি ওপেন টু ডাইভার্সিটি। মানে পৃথিবীতে অনেক ধরনের মানুষ, অনেক ধর্মের, অনেক জাতির, অনেক রঙের, অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ দিস ওয়ার্ল্ড। তো আমরা যদি এই যে এখন যেটা সারা পৃথিবীতে হচ্ছে, ধর্মের ভিত্তিতে একটা পলিটিক্স হচ্ছে, এই বিভিন্ন এই সব দেশেই হচ্ছে আর কি। তো এটা কি করছে? ইটস জাস্ট ডিভাইডিং আওয়ার সোসাইটি, ডিভাইডিং আওয়ার মাইন্ডসেট। আমরা তো এই পৃথিবীতে থাকবো না, আমাদের ফিউচার জেনারেশন থাকবে, আমার সন্তান থাকবে, বা এই ফিউচার জেনারেশনের কাছে আমরা কি পৃথিবী রেখে যেতে চাই? আমরা কি একটা সহনশীল, একটা এমপ্যাথেটিক
এইরকম একটা পৃথিবী রেখে যেতে চাই না, যে সবাই সবার টেক কেয়ার করবে, সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে সবার স্পেসটা দিবে, নাকি আমরা যুদ্ধ মারামারি এগুলো লাগাই রেখে চলে যেতে চাই ফর দেম টু সাফার? আপু আপনি তো অনেক দেশে গিয়েছেন, অনেক দেশে আপনার কাজের জন্য যেতে হয়, স্পেশালি আফ্রিকা। সো সব দেশেই কি এই সেম সর্ট অফ সিচুয়েশন যে পিপল আর ইউজিং দিস কাইন্ড অফ রিলিজন অথবা আদার ইস্যুস টু ক্রিয়েট কনফ্লিক্ট? সো ডু ইউ সি এনি সলিউশন টু দ্যাট? মানে এটা কি ডায়ালগের থ্রুতে আদৌ ঠিক হতে পারে যে এই ধরনের? এইগুলো হচ্ছে কি, এগুলো তো মানে ওয়ার্ল্ড পলিটিক্স এর পার্ট। আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করা। তো দেয়ার আর পাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড যারা চায় যে একটু সব জায়গায় একটু ঝামেলা লাগুক, একটু যুদ্ধ লাগুক, আমরা একটু অস্ত্র বিক্রি করি, আমরা একটু নেগোশিয়েট করি, আমরা একটু বড় ভাই সাজি। তো উই অল নো দ্যাট। তো এগুলো হচ্ছে ওদেরই ক্রিয়েট করা সিচুয়েশনস, অ্যান্ড যেটা যারা people who are in the power positions, powerful people who hold the power, এটা ওদের পাওয়ার গেম to be more powerful or to be in the power position। ওই ক্ষমতার জায়গাটা থেকে নড়তে তো চায় না, ক্ষমতার জায়গায় থাকার জন্যে অ্যাকচুয়ালি মানে এটা মানুষ এগুলো করে এন্ড অ্যাকচুয়াল ধর্ম অথবা ইস্যুস গুলা এগুলা সাইডলাইন করে। এটা কিন্তু আমি যখন স্টুডেন্ট তখনই যে কোল্ড ওয়ারের পরে, আগে তো একটা সময় পৃথিবীটা ডিভাইডেড ছিল কিসে, তখন আইডিওলজির ভিত্তিতে, যে কি বলে ক্যাপিটালিজম এন্ড সোশ্যালিজম, এগুলোর ভিত্তিতে। তখন তো সব ঝামেলা, তখন ওই সোভিয়েত এন্ড ইউএস এগুলো আমাদের পড়া, এগুলো জানা আমাদের। সো তারপর পোস্ট কোল্ড ওয়ার, যখন কোল্ড ওয়ার শেষ হয়ে গেল, এইবার পৃথিবীতে গ্যাঞ্জামটা কিসের ভিত্তিতে লাগাবে বা লাগবে? সো দেয়ার ওয়াজ দিস থিওরি দ্যাট আই স্টাডিড, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। তখন ওই থিওরিতে the scientist was Samuel P. Huntington, I still remember, কারণ ওটা they really struck my mind যে সত্যি তো এরকমই তো হচ্ছে। যে ও বলেছিল যে এইবার ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এবার সিভিলাইজেশনের উপর ভিত্তি করে পৃথিবীতে যুদ্ধ হবে। সিভিলাইজেশনের মূল চালিকা শক্তি হচ্ছে ধর্ম। সো ধর্মের ভিত্তিতে এবার পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ হবে। তারপর তো চাই তো হলো সারা পৃথিবীতে। I'll tell you a funny story. যে কাগজটা ছিল, সে আমার ক্লাসমেট, হ্যাঁ। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে when I first met him, ও একটা ইউনিভার্সিটির কালচারাল ক্লাবে আমার ওর সাথে দেখা হয়, ও একটা ভায়োলিন নিয়ে আসছে। অ্যান্ড ও এত সুন্দর ভায়োলিন বাজালো, মানে আমি ওর সাথে গিটার বাজিয়ে জ্যাম করছি, ও ভায়োলিন বাজাইতেছি, উই হ্যাড দ্য বেস্ট টাইম। অ্যান্ড আমি তখন চিন্তা করছিলাম এই ছেলেটার সাথে আমি সারাদিন করব, এই করব সেই করব। মানে আমরা যতবারই কথা বলেছিলাম শুরুর দিকে, ইট ওয়াজ সো ফ্রেন্ডলি, এত আন্তরিক। যখন সোশ্যাল মিডিয়ার পিছে তাকে দেখা শুরু করলাম, তখন দ্যাট পার্সন ওয়াজ এ ডিফারেন্ট পার্সন। আমি তখন বুঝছি যে এই মানুষটার সাথে আমি অ্যাটলিস্ট রিলেট করতে পারি না, আমি হয়তো একটু দূরে থাকি। Does social media make people like really ugly? What do you think? মানে এটা আপনার থেকে ভালো I don't think social media make people ugly, কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষের আসল চেহারাটা দেখায়, সেটা আমার অভিজ্ঞতা এবং আমাদের অনেকেরই তাই অভিজ্ঞতা, যে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে ইফ ইউ গো টু মাই অর এনিবডিজ, এনি ফিমেল সেলিব্রিটির তুমি যদি পেজে যাও, ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া পেজে প্রোফাইলে, তুমি দেখবে যে লোকজন অনেক অনেক নোংরা কথা, ডিমিনিং, মিসোজিনিস্ট কথাবার্তা ওখানে লেখা। কিন্তু এদের, কারণ আমি আজ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে কারো কোনো কিছু বলার সাহস হয়নি। দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং। মানে আমার একটা পয়েন্ট অফ ভিউ হইতেছে, ইউ আর সেইং যে এটা মানুষের আসল চেহারা বের করে, বাট আই এম সেইং যে মানুষ মানে মানুষকে যখন একটা অ্যানোনিমিটি দেওয়া হয়, এটাই অ্যানোনিমিটি দেয়া হলে তখন তুমি ওর আসল চরিত্রটা তো বের হয়, ওইটা তো ওর আসল চরিত্র। ইজ ইট দের আসল চরিত্র, নাকি সামনে মানে একটা মানুষের সাথে যখন আমি কথা বলতেছি, ইভেন ইফ তাদের আইডিওলজি অন্য হয়, সে যতই ডিফারেন্ট আইডিওলজির হোক, সে সামনে বসে অ্যাটলিস্ট একটা কথা, দেল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউ, দেল ট্রাই টু হ্যাভ আ ডায়ালগ উইথ ইউ, অ্যাটলিস্ট একটা বোঝানোর চেষ্টা করবে ইফ আই ডোন্ট এগ্রি উইথ ইউ। যখন দ্যাট ইজ টেকেন away, when I'm not seeing this person as a person, for example, your Mithila the actress, your Mithila the NGO worker, your Mithila the public figure, তো ও কিন্তু মানুষ হিসাবে দেখতেছে না মানে আপনাকে। সো এই জিনিসটা কি সোশ্যাল মিডিয়ার ব্যারিয়ারে ডিহিউম্যানাইজ হইতেছি আমরা? ফর এক্সাম্পল এই শোটা যারা দেখবে, তো হচ্ছি আমরা, আমার মনে হয় একদমই তাই। আর সোশ্যাল মিডিয়াতে যেহেতু ও ফেস করছে না, ধরো যে ও আসলে মিথিলার পেজে গিয়ে মিথিলাটা কিছু লিখে দিল, এইগুলো তো অনেক, এই যে রিসেন্টলি আমি একটা সিনেমা দেখলাম নেটফ্লিক্সে, এগুলো আসলে অন্য অনেক নিজের জীবনের ফ্রাস্ট্রেশন থেকে এই ফ্রাস্ট্রেশন গুলো আসে, সেটা লোকে অন্যের উপর ঢালে।
হ্যাঁ আর সোশ্যাল মিডিয়া ইজ দ্য বেস্ট ওয়ে টু লাইক তোমার টক্সিসিটি নেগেটিভিটি স্প্রেড করার বেস্ট ওয়ে, কারণ তোমার চেহারা দেখানো লাগে না, ইউ আর নট ফেসিং এনিবডি, তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, কিন্তু দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ ওর নিজের জীবনের ফ্রাস্ট্রেশন। আর ইউ শিওর? বিকজ আমি অনেক মানুষ দেখেছি, আমরা কথা বলতেছিলাম যে ইভেন শোবিজের লোকজনও কিন্তু ওই ডিফারেন্ট মেন্টালিটির সাথে মানে একটু ইয়া করে, মানে সে ডিফেন্ড, আমি নাম বলবো না, বাট দ্যাট অ্যাক্টর ডিফেন্ডেড another person's ideology যেখানে he is talking about people's right to not exist, মানে লিটারালি that's the what the conversation is about. এটাই বলছি যে আমরা আসলে মেবি এডুকেশন ইজ নট ইনাফ, মানে হ্যাঁ দ্য ওয়ে উই আর গেটিং দ্য এডুকেশন, আমরা কি এনভায়রনমেন্টে বড় হই, আমাদের আপব্রিঙ্গিং এ কি কি এলিমেন্টস থাকে, সেগুলো অনেক কিছু আমাদের মাইন্ডসেটটাকে আসলে মানে ডিসাইড করে আমাদের মাইন্ডসেটটা কেমন হবে। হ্যাঁ 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 তো ওই জায়গা থেকেই, আর না হলে আমি খুব অবাক হই যে মাঝে মাঝে যে আমার মতোই আরেকজন হয়তো একই ভালো মাস্টার্স করা, ভালো লেখাপড়া করা এবং একই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তারপরেও এতটা ওইভাবে কিভাবে ভাবতে পারে বা এতটা র্যাডিক্যালাইজ চিন্তা ভাবনা কিভাবে হতে পারে? So do you believe in dialogue or do you think যে এই মানুষগুলা beyond change? কিছু মানুষ তো বিয়ন্ড চেঞ্জ। আর আই এম অনলি ইন্টারেস্টেড ইন ডায়ালগস, মানে বিং মি, আমার মানে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমি সবার সাথে ডায়ালগে যেতেও চাই না। আমি ধরো তোমার সাথে আমি কোনো একটা সার্টেন বিষয়ে তো আমি ভাবতে পারি যে ঠিক আছে তোমার সাথে এই ডায়লগটা করা ওয়ার্থ ইট, অন্য অনেকের সাথে আমি ওই ডায়লগে যাওয়ার সময় কোথায় আমি। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আই ডোন্ট নো ইফ ইউ ওয়াচড ইট, একটা বিবিসি না কোথায় একটা শো শুরু করছে যেখানে দুইটা ডিফারেন্ট আইডিওলজির মানুষজনে বিয়ার খায় আর মানে ওরা কথাবার্তা বলে। তো আমি সেই দিন দেখলাম যে ফ্ল্যাট আর্থে বিশ্বাস করে এরকম একটা লোকরে একটা সায়েন্টিস্টের সামনে বসাই দিছে, হ্যাঁ ওরা বিয়ার খাইতেছে এন্ড কথা বলতেছে এন্ড ইটস আ ডায়ালগ, হ্যাঁ এন্ড অবভিয়াসলি ফ্ল্যাট আর্থ যে পৃথিবী গোল না পৃথিবী ফ্ল্যাট, এইটা তো একটা এক্সট্রিম আইডিওলজি যে আমি বিশ্বাস করি না নাসা আমারে কি বলতেছে, আমার এটাই বিশ্বাস। এই ডায়ালগ শেষে মানে এই 1 ঘন্টার ডায়ালগ শেষে বুঝাই যাইতেছে সায়েন্টিস্টটা ফ্রাস্ট্রেট হইতেছে, বাট হি ইজ ট্রাইং টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন সিনসিয়ারলি অ্যান্ড ওই লোকটাও অ্যাপ্রিসিয়েট করতেছে অ্যাটলিস্ট আমার কথাটাকে সিরিয়াসলি না হইলো, মানে দেখা হইলো। তো যেটা হইলো যে প্রোগ্রাম শেষে কন্ডাক্টর জিজ্ঞেস করছে উইল ইউ হ্যাভ আ বিয়ার উইথ হিম অ্যাগেন, এন্ড বলছে হ্যাঁ অবভিয়াসলি ওর আইডিওলজি ডিফারেন্ট হইতে পারে বাট হ্যাঁ আই হ্যাভ সিন দ্যাট, আমি আরেকটা এপিসোড দেখছি, বাট দ্যাটস আ ভেরি গুড শো, মানে তোমার একদম কমপ্লিটলি ডিফারেন্ট আইডিওলজি দুইটা মানুষকে একসাথে এক জায়গায় বসায়, তারপরে হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং। কেমন হবে যদি আপনারে বসাই আর আপনার পাশে একটা ফেসবুক থেকে র্যান্ডম একটা কমেন্টার বাজে কমেন্ট করে এখানে বসায় দিলাম এন্ড সে বলবে যে ও ওয়াই আই ডোন্ট লাইক ইউ, আই বেট কিছু বলতে পারবে না, অথবা আই বেট এটলিস্ট একটা মানে লেভেলে এসে বলবে। অ্যান্ড সৃজিতদার একটা ডায়লগ আমার মনে আছে, উনি একটা পডকাস্টে বলছিল যে হাউ ইউ ডিসএগ্রি ফিক্সেস ইউর পেডিগ্রি, বাট আই লাভ মানে দ্যাট ইয়া আর কি। যাই হোক মানে খুবই সিরিয়াস ইয়াতে চলুন, বাট আই এম লাভিং দিস ইন্টেলেকচুয়াল কনভারসেশন উইথ ইউ। যাই হোক আপু, you've been a celebrity most of your life and আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা most of your life, হ্যাঁ most of my life সেলিব্রিটি কি আমি যাই হোক হ্যাঁ আই হ্যাভ ক্যালকুলেট করা না আমি সেলিব্রিটি কথাটা নিয়ে বলছিলাম যে ঠিক আছে হ্যাঁ ওকে হ্যাঁ পাবলিক ফিগার, you've been a public figure most of your life and it's a story of two halves. এক মানে শুরুর দিকে তো সোশ্যাল মিডিয়া বলতে ওরকম কিছু ছিল না, মানুষজন রাস্তাঘাটে দেখলে হয়তো বলতো আপু কাজ ভাল লাগে সেই আপু ওয়াও, মানে একটা অটোগ্রাফ নিত এক সময়, অটোগ্রাফ নেওয়ার ইয়া থাকতো। এখন হয়তো ছবি টবি তুলতে চায়। Your story is a story of two halves. So ওই শুরুর দিন যখন সবকিছু মানে রোজেস মনে হইতো এন্ড শুরুর দিকে তো ভালোই লাগে লোকজন এসে ইয়া করতেছে, হাউ মাচ হ্যাভ ইউ চেঞ্জড as a public figure এখন, মানে how much has your ideology changed towards this showbiz industry এখন? আচ্ছা আমরা হচ্ছে যারা 90s এ বড় হওয়া, তারা না এত চেঞ্জেস, এত শিফট অফ টেকনোলজির কারণে, এত নতুন নতুন জিনিস, মানে আমরা একটা সময় বাসায় ফোন ছিল না, তারপর ল্যান্ড ফোন আসলো, ল্যান্ড ফোনের পরে মোবাইল ফোন আসলো, ওই ফিচার ফোন, তারপর স্মার্টফোন আসলো, মানে দ্য কাইন্ড অফ চেঞ্জ দ্যাট উই হ্যাভ সিন। সেম আমরা ক্যাসেটে গান শুনতাম, তারপরে সিডি আসলো, তারপরে MP3 আসলো, এখন তো মানে ইউটিউব এন্ড স্পটিফাই, হ্যাঁ সব। তো প্রত্যেকটা মানে ওই
যতগুলা মিডিয়াম অফ আর্ট বলো সবগুলোই এত টেকনোলজিক্যাল, এত বেশি এভলিউশনের মধ্য দিয়ে গেছে। তো সিমিলারলি আমি যখন প্রথম নাটক করি তখন সোশ্যাল মিডিয়া ছিল না। তখন মেইনলি এই সব ডেইলি স্টারে এসব নিউজ টিউজে মানুষ জানতে পারতো যে কি ভালো কাজ আসলো কি। তো তখন আমি তো স্টুডেন্ট ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। তো তখন ঢাকা ইউনিভার্সিটিতে আচ্ছা ঠিক আছে একটু রাস্তাঘাটের মানুষজন একটু চিনতো ওইরকম আর কি। হ্যাঁ, ভালো খারাপ মিলাই ছিল, যে তখনও কিন্তু এরকম না যে নেগেটিভ কেউ ছিল, নেগেটিভ অত ছিল না, সামনাসামনি অত বলতে পারতো না, কিন্তু থাকে না একটু একটু শোনা যায় আশেপাশ থেকে ওইরকম টাইপ। কিন্তু হ্যাঁ মানে এইরকম একটা পুরা ম্যাসের কাছে যে আমার জীবনটা চলে যাবে ওই বিষয়টা ছিল না তখন। ইট ওয়াজ ভেরি প্রাইভেট আই উড সে। কখন প্রথম রিয়েলাইজ হইলো যে মাই লাইফ ইজ নট মাই লাইফ এনিমোর, ইটস আ পাবলিক এন্টিটি? মানে এট লিস্ট এটা আসলে আমি এক্স্যাক্ট টাইম বলতে পারবো না কখন, মানে একটা সময় আমি দেখতে শুরু করলাম যে আমি আমার জীবনে যেটাই হচ্ছে সবই মানে অনেক ইন্টারেস্ট আর কি। সবাই ডাকে ইন্টারভিউতে, জিজ্ঞেস করে যে কি এটা হলো এটা। আমি একটা সময় কিছুটা সময়ের জন্য আমি আমেরিকায় ছিলাম, দেশের বাইরে ছিলাম, আবার দেশে ফিরলাম। তো প্রত্যেকটা ইভেন্ট ইজ বিকামিং আ নিউজ। তো আমার মেয়ে হলো, তো ওই আর কি তখন থেকে। তারপর তো আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া যখন আসলো, আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে অনেক পরে আসি। আমার একটা শুরুর দিকে ফেসবুকে একটা খুব পার্সোনাল একটা খুব প্রোফাইল ছিল যেখানে বেশি অ্যাক্টিভ ছিলাম না আর কি। তো বাই দ্য টাইম মানুষের লাইক লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে গেছে, আমি কিন্তু তখনও আমার কোনো পাবলিক পেজ নাই। আচ্ছা। তো আমার একটা গ্রুপ অফ ফ্যান্স ছিল যারা একটা পাবলিক পেজ চালাতো। আচ্ছা। তো ওরা মানে মিথিলা নামে একটা পেজ চালাতো। ওরা হচ্ছে যে আমি এরকম মানুষ, মানে এখনো আমার যদি নাম্বার সেভ করা না থাকে তুমি ফোন করতে থাকবে, আমি কোনোদিন ফোন তুলবো না। এই যে আমারটা ধরেন না, আমি করছি। ও হ্যাঁ, আমার নাম্বার সেভ করা থাকলে না, মানে আননোন নাম্বার আমি ধরি না। আমার মোবাইলের রিংটোন সবসময় অফ করা থাকে। তো এগুলা কিছু জিনিস আমি মেনটেন করি কারণ আমার কাজে কনসেন্ট্রেট করতে সুবিধা হয়। তো ওরা অনেক কষ্ট করে আমার নাম্বার খুঁজে আমার সাথে যোগাযোগ করে, যে সেটা মানে আমার আয়রা হওয়ার পরের কথা বলছি আমি। তখন ওর যোগাযোগ করে বলে যে আপু আমরা এরকম একটা ফ্যান পেজ চালাই, ওটা তো এখন এত লাখ হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন, আপু আমরা চাই যে এটা আপনি নিয়ে নেন। আমি তো নিলাম, তারপর কিন্তু এটা শেষ হয়ে যাবে কারণ আমি এটা চালাতে পারবো না। আচ্ছা, আমার পক্ষে সম্ভব না এটাকে মেনটেন করা আর কি। তারপর ওরা অনেক বলাটলার পরে তারপর আমাকে বললো যে আমার আশেপাশ থেকেও সবাই বললো যে না এখন তো সবাই সোশ্যাল মিডিয়া একটা পেজ আছে, আই থিঙ্ক ইউ শুড মানে স্টার্ট হ্যাভিং মানে ওয়ান ফর ইউর ওন, মানে কিছু একটা থাকুক, তুমি যতটুকু পারো করলা, কারণ তুমি তো এখন তুমি কাজ করো ইন্ডাস্ট্রিতে, সো তোমার তখন হচ্ছে ওই সময় আই হ্যাড মাই ফার্স্ট ফেসবুক পেজ। ওই ফ্যান্সদের থেকে হ্যাঁ, ওরা আমাকে তখন একটা অ্যাডমিন বানায় আর কি। হোয়াট আ গ্রেট গ্রুপ অফ ফ্যান্স ম্যান। আই ডোন্ট ইভেন নো ওয়্যার দে আর, কারণ আমি এত খারাপ মানুষের সাথে যোগাযোগ রাখাতে। কিন্তু ওই পেজটাই আমার এখনো, ওটাই পরে গট ভেরিফাইড যে এখন যেই পেজটা ওটাই। বাট তারপরে আমি মানে আমার একটা সোশ্যাল মিডিয়া টিম রাখি যারা এটাকে চালাতো। এখন সর্ট অফ কেউই চালায় না, এখন মাঝে মাঝে আমি কিছু শেয়ার করলে করি। বাট হ্যাঁ মানে তখন এই যে সোশ্যাল মিডিয়াতে যখন আমি নিজে ইনভলভ হতে শুরু করলাম তখন ইট বিকেম ইনিশিয়ালি প্রিটি ডিস্টার্বিং ফর মি। কারণ এবার একটা ছিল যে আমার নিউজ হচ্ছে বা আমাকে জার্নালিস্টরা জিজ্ঞেস করছে, সেইটা মানুষ পড়ে, ওটার কোনো ফিডব্যাক আমার কাছে আসতো না। এখন হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মতামত আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফিডব্যাক আসে আমার কাছে, which is quite irritating. লাইক আমার এত মানুষের ফিডব্যাকের মতামতের দরকারই নাই। So you got annoyed and মানে you decided যে okay fine whatever যেটা বলুক, but what I'm saying is for the first half of your celebrity life মানুষজন নিজেই put you on a pedestal যে বাংলাদেশের আইডিয়াল, এই বাংলাদেশের আইডিয়াল সেই, and they were very invested in your personal life মানে একটা পয়েন্টে এখনো and then কোনো কিছু হইলো যেটা some event happened in your life ওরা পছন্দ করলো না, ওই পেডেস্টালটা এখন আর নাই, they've started যে you're the opposite of what we thought, তুমি এখন হইতেছে ভালো মেয়ে না, এই
পিপল শুডন্ট বি লাইক ইউ। সো এটা ওদের নিজের মাথায় ওরা পেডেস্টালে দিছে, ওদের নিজের থেকেই ওরা ইয়াতে, বাট ইউ নেভার আস্ক টু বি idolized or you never asked to be হ্যাঁ, whatever happened like naturally happened, যেটা আসলে nobody knows যে কখন কি তার জীবনে কখন কি হবে। সো বাট হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় এখনো অনেক অনেক মানুষ আছে, পিপল স্টিল রিচ আউট টু মি, যারা আসলেই সত্যি সত্যি দে রিয়েলি ভ্যালিউ হোয়াট এভার আই ডু অর দ্য ওয়ে, বিকজ এখন তো কিছু করার নেই, মানে আমি এখন পাবলিক ফিগার, আমার জীবন নিয়ে মানুষের এখন বক্তব্য থাকবেই, এটা তো আমি আটকাতে পারবো না। কিন্তু দেয়ার স্টিল আই উড সে যে শুধু নেগেটিভিটি হচ্ছে তা না, অনেক মানুষ আছে, অনেক ভালো কথা, অনেক আমার কাজ নিয়ে অনেক অনেক ভালো কথা আমাকে বলে, দে স্টিল ইন্সপায়ার মি আ লট। নেগেটিভিটি আমাদের মিডিয়াতে মানে বলেই তো যে নেগেটিভ হোক পজিটিভ হোক আলোচনায় থাকা দরকার, এটা অনেকে বলে না, মানে আমি আলোচনায় একদমই থাকতে চাই না, যদি না আমার কাজের জন্য হয়তো হ্যাঁ আমার আলোচনায় থাকাটা দরকার হয়। তবে যেটা হয় কি যে নেগেটিভিটি গুলোকে আমি কিভাবে ফিল্টার করি সেইটা যদি বলি যে ইনিশিয়ালি তো হ্যাঁ খুব গায়ে তো লাগতোই। প্রথম তুমি যখন সোশ্যাল মিডিয়াতে দেখবা যে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিছু একটা মতামত আছে, সেটা ভালো খারাপ যাই হতে পারে না, আর খারাপ তো মানে যেটাই হোক আর কি, আমার জন্য দুটাই কিন্তু প্রবলেমেটিক। শুরুর দিকে আমার মনে হতো যে ভাই ওর কি এত মতামত, তো তারপর আস্তে আস্তে ওটাকে আমি প্রসেস করি। দেন আই রিয়েলাইজ যে আসলে কি আমার এত কাজ, তার মধ্যে আমার একটা বাচ্চা, আমার একা একা এখন she's 10, মানুষ করা, তারপর আমার এত একটা মানে কি বলবো ভেরি আমার চাকরিটা ইজ মানে সারাক্ষণই আই হ্যাভ টু বি ইনভেস্টেড ইন ইট। হ্যাঁ মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউর ট্রাভেলিং, মানে অনেক ট্রাভেল করতে হয়, প্লাস আমার লেখাপড়া, তো সবকিছু মিলায় না আমার টাইম নাই আসলে। মানুষ কি বললো এতটা নেয়ার কোনো সময় নাই আর কি। অ্যান্ড নোবডি ইজ কামিং অ্যান্ড হেল্পিং মি অর নট হেল্পিং, মানে কিছুই দে ডোন্ট হ্যাভ এনি কন্ট্রিবিউশন ইন মাই লাইফ অ্যাপার্ট ফ্রম কমেন্টিং অন ফেসবুক। তো সেই জন্য আই ডিসাইডেড যে এটা আমি আর পাত্তা দিব না। একটা সময় একটা মজার জিনিস যেটা হয়েছে যে মাইসেলফ অ্যালেন স্বপন যখন বাইর হয়েছে, অ্যান্ড ইফ somebody told me 2 years ago যে মিথিলা এই রোলটা করতেছে, আই এম লাইক ওকে দিস ক্যারেক্টার অ্যান্ড মানে মিথিলা আপু হাউ ইজ দিস পসিবল। এটা 2 years ago না, এটা এখনো যারা মাইসেলফ অ্যালেন স্বপন দেখে আমাকে অনেকে বলছে যে আমি কোনোদিন ইমাজিন করে নাই তোমাকে এই ক্যারেক্টারে। হ্যাঁ, বাট এখন আবার লোকজন বলতেছে হ্যাঁ ওই তো এরকমই, এই যে মানে ওই তো এরকমই, হ্যাঁ এরকমই করা উচিত। বাট নোবডি ইউ এত আনডিনায়েবল একটা পারফরমেন্স ছিল অ্যাজ শায়লা, মানে ইটস জাস্ট সারপ্রাইজ মি, মানে সব দিক দিয়ে। আই ওয়ান্ট টু আস্ক ইউ, এই রোলটা আমি একটা জিনিস নোটিস করছি যে মাইসেলফ অ্যালেন স্বপনের এগেনস্টে অনেক কমপ্লেন আছে, যে অনেকে বলে যে এটা হ্যাঁ সেক্সুয়ালিটি বেচে, এটা ইয়া করতে চায় এই সেই। আমার কাছে অ্যাজ আ মানে ভিউয়ার অ্যান্ড অ্যাজ এ ফর্মাল লিটারেচার স্টুডেন্ট, আমরা এমনিতেই একটু আতেল হই, আমার কাছে মনে হয়েছে যে একটা মেয়ের সেক্সুয়াল ফ্রিডম অথবা এন্টিটি, মানে women are not outside these urges or outside our system, আমরা যেভাবে মানে পেডেস্টালে বললাম না আমরা রাখতে চাই, একটা আইডিয়ালিস্ট জায়গায় রাখি। when you have to humanize someone, তোমার এটাও দেখাইতে হবে এতদিন বেটারা করতো দেখে তোমরা অ্যাকসেপ্ট করছো, আর মহিলারা করলে তোমরা অ্যাকসেপ্ট করবা না। সো ইট ওয়াজ আ ভেরি বোল্ড মুভ অন ইয়োর পার্ট অ্যাকসেপ্টিং দ্যাট রোল, যে ওকে অলরেডি মানুষজন আমার নিয়ে এত কিছু বলে, আবার এই রোল করবো। ইউ ডিডন্ট থিঙ্ক লাইক দ্যাট, নাকি ইউ থট যে না এটা করতে হবে আমার, দিস সামথিং আই হ্যাভ টু ডু? আচ্ছা, আমি যখন প্রথম শুনি শায়লার, মানে প্রথম যখন গল্পটা শুনলাম, শিহাব শাহিন যখন আমাদের ডিরেক্টর শিহাব শাহিন যখন আমাদেরকে গল্পটা বলে, was it his decision to cast you? It was his decision. তো যখন আমাকে বলে গল্পটা, তখন আই থট যে আচ্ছা শায়লা অ্যালেন স্বপন, মাইসেলফ অ্যালেন স্বপনই মেইন ক্যারেক্টার, নাসির ভাইয়ের উপর পুরা ক্যারেক্টার, শায়লার অত কিছু করার নাই, আমার এরকম একটা ধারণা ছিল আসলে। তো তারপর আমি বললাম যে তাহলে এটাতে আমার কি করার আছে, মানে আমি এখন আসলে আরেকটু এরকম এক চরিত্র করতে চাই যেখানে আমি অনেক মানে পারফর্ম করতে পারবো, একটু অন্যরকম কিছু হবে। তো উনি বলে যে দাঁড়াও তোমাকে আমি ডিটেল স্ক্রিপ্টটা দিই, তারপর তুমি বুঝতে পারবা। তো ডিটেল স্ক্রিপ্টটা বেশ অনেকদিন পরে পাওয়ার পরে, এরপরে যখন আমরা রিহার্সালে বসলাম, তখন বুঝতে পারলাম ও ম্যান, এটা তো আসলে শায়লার ক্যারেক্টারটা অনেক লেয়ার্স, অনেক মানে। তো তারপরও এটা শুটের আগ পর্যন্ত আমি বুঝি নাই যে এটা মানে আসলে ইটস সাচ আ সিগনিফিকেন্ট রোল। এটা শুট করতে করতে আই রিয়েলাইজ যে আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল। হ্যাঁ, কারণ
ওইটা নিয়ে যে আমাকে মেইন স্টাডিটা করতে হয়েছে যে শায়লা মফস্বলের একটা মেয়ে, শায়লা ঢাকার মতো করে কথা বলে না, ঢাকায় আমরা যেভাবে করছি খাইছি ওরকম এই নর্মাল কথাটা বলবে না, একটা আঞ্চলিক টান থাকবে। শায়লা অল্প শিক্ষিত, মানে থাকে না যে অল্প শিক্ষিত মফস্বলের একটা মেয়ে সরকারি চাকরি বা একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, দেখতে যেমনই হোক ওরকম একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিছে, বিষয়টা এরকম না। ওর দেখতে ভালো কিন্তু আর বাকি কোনো যোগ্যতা ওর নাই, মানে এভারেজ গার্ল আর হ্যাঁ। আর ওর 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 মানে ব্যাকগ্রাউন্ডটা এটাই ছিল, আমার ব্রিফিংটা এটা ছিল যে হয়তো মা মারা গেছে, বাবা আছে, বাবার উপরে ও একটা বোঝা, ওকে হয়তো কম বয়সে এই পাড়ার টাড়ার থেকে ঝামেলা করে, ও একটা বদখত দেখতে একটা লোক, যাই হোক whatever, এটা আমার ব্রিফিং ছিল সেই জন্য বলছি। ইন্স্যুরেন্সে একটা চাকরি করে, ঠিক আছে বিয়ে দিয়ে দিছে, এরকম একটা চরিত্র শায়লা। তো আমাকে অ্যাকচুয়ালি ওইটা নিয়ে বেশি ভাবতে হয়েছে। এরপরে যে অ্যাড অন গুলো, যে তুমি বলছো যে সেক্সুয়ালিটি, সেক্সুয়াল ফ্রিডম, চয়েস, ওইগুলো অনেক পরে আসছে। Did you bring that to the role? যে মানে I did not bring that, এটা কমপ্লিটলি শিহাব শাহিনের ডিরেক্টরের কল। কিন্তু আমাকে প্রথমে তো আমাকে শায়লা হতে হয়েছে, তারপর না শায়লার অভিজ্ঞতাগুলো আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে। আচ্ছা, প্রথমে আমার শায়লা হওয়াটাই আমার ভাবনায় ছিল, ওইগুলো নিয়ে না আমি ভাবিই নাই। যে তুমি যে বললা না যে এটা জানার পরেও আপনি এটা কিভাবে, আমি ওটা নিয়ে ভাবিই নাই। আমি জানতাম, আমি স্ক্রিপ্টেও পড়েছি, কিন্তু এটা নিয়ে ভাবি নাই, কারণ আমার মাথায় এটাই ছিল যে আই হ্যাভ টু বিকাম শায়লা। এবং শায়লা যেরকম যে ব্রিফিংটা আমার ছিল যে এবার আমি কিভাবে আমার নিজেকে কিভাবে বিশ্বাসযোগ্য মনে হবে যে আমি শায়লা, তো সেইটার জন্য আমি ভাবনাটা ভেবেছি। তারপর শুটে গিয়ে এই দিস থিংস কেম ইন, মানে শুটে গিয়ে আর কি। তো শুটে গিয়ে তারপর আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আই ক্ল্যারিফাইড, আই স্যাট, আই কোয়েশ্চেনড। আমি যেমন সবসময় ডিরেক্টর বলছে আপনার কি মনে হয় ও এটা কেন করছে, মানে ওর হাজবেন্ডকে ও চিনতে পারে নাই, কেন পারে নাই ও, তাহলে এটা কেন করবে। প্রত্যেকটা জিনিস যখন আমি নিজে কনভিন্স হয়েছি, আমি তখন পারফর্ম করতে পেরেছি। when you do a project, এরকম কি ডিরেক্টরের সাথে ব্যাক এন্ড ফোর্থ হয় যে না এরকম শায়লা এরকম হবে না, আমি এটা করি? সবার সাথে তো হয় না, কিন্তু শিহাব ভাইকে মানে হি ইজ এ ব্রিলিয়ান্ট ডিরেক্টর, মানে উনাকে আই টোটালি ট্রাস্ট, এবং উনি আমাকে সেই স্পেসটা দিয়েছে। আমি বলবো যে আমি আর ওনার সাথে অনেক বছরের পরিচয়, আমি অনেক কাজ করেছি আগে ওনার সাথে নাটক, তো যার কারণে আমার স্পেসটা ছিল ওনাকে জিজ্ঞেস করার বা আর্গিউ করার, না এটা কেন, এটা কেন, অ্যান্ড হি হ্যাজ বিন পেশেন্ট। উনি আমাকে প্রত্যেকটা সিচুয়েশন বুঝিয়েছে এবং আমি নিজে কনভিন্স হওয়ার পরেই করেছি, কারণ আমার মনে হয় যে এগুলো খুব স্বাভাবিক, এগুলো অহরহ আসলে হচ্ছে, এত ডিনায়ালে থাকলে তো হবে না। আর মানুষ যে শায়লার ক্যারেক্টারের জন্য আমাকে গালি দিয়েছে, দ্যাট ইজ অলসো আ গুড ফিডব্যাক ফর মি, যে দে বিলিভড ইন ইট, দে বিলিভড ইন শায়লা, দে বিলিভড যে এই মেয়েটা এরকম তো করতে পারে না, তার মানে দে কুড অলসো কানেক্ট উইথ দ্য, মানে ওরা আমাকে, আমি না শায়লাকেই দেখেছে ওখানে, আমার যেটা মনে হয়েছে। অ্যান্ড আই অলসো ট্রাই টু বিকাম শায়লা, আমার মধ্যে ওটা সাকসেসফুল। সো ওইটা আমার জন্য ইট ওয়াজ রিওয়ার্ডিং ফর মি, যেই কারণে আমি আসলে আর কোনো এফোর্ট দিই না, আর কোনো কাজ করি নাই লাস্ট ইয়ার। আপু, কুডোস টু ইউ দ্যাট মানে ইউ আর টার্নিং ইউর হেটার্স ইনটু ফ্যানস। আমি কিন্তু গ্র্যাজুয়ালি দেখতেছি, মানে ওয়েন ইউর পারফরমেন্সেস আর আনডিনায়েবল। এখন যেমন ইন্ডিয়ায় এত ভালো কাজ করতেছেন আপনি, মায়া যখন ফার্স্ট ফিল্ম ইন্ডিয়া থেকে বের হলো, লাইক 40-year-old অ্যান্ড দেন 60-year-old, মানে ইউ ডিড সো মাচ অ্যান্ড ইউর ডুইং সো মাচ। আমার কাছে মনে হয় যে ইউর জাস্ট গ্রাইন্ডিং টুয়ার্ডস একটা পয়েন্ট যে যত যেই হোক কেউ বলতে পারবে না যে মিথিলা ভালো অ্যাক্টিং করে না অথবা মিথিলা ট্যালেন্টেড না। ইজ দ্যাট ইউর মাইন্ডসেট যে ব্যাটা দেখাই দিব? না, ওইভাবে আমি আসলে কখনো দেখাই দিব টাইপের করি না, বাট অনেস্টলি স্পিকিং আমি যেই কাজটা করি ওটা আমার পুরোটা দিয়ে করি। মানে সেটা আমি আমার চাকরির কথা বলি, আমি আমার বাচ্চাদের বই লিখলাম একটু, তারপরে আমার লেখাপড়া বলি, বা আমি এক অভিনয় বলি, আমি যেইটা করি আমি একটা অনেস্ট এফর্ট দিয়ে করি, যেন সেখানে আমাকে কেউ মানে কোনো ফাঁকিবাজি যেন না দেখে, বা সেই জায়গাটা বলে না যে এটা তো এটা মানে ভালো করে নাই, সেইটুকু এফর্টটা দেওয়ার চেষ্টা। এবার ভালো হলো কি খারাপ হলো তো পরের কথা, কিন্তু আমি আমার কাজটা অনেস্টলি এবং মানে একদম মন দিয়ে করার চেষ্টা করি। মানে which role are you the most proud of তাইলে, if not শায়লা, or is it শায়লা? অফকোর্স ইট ইজ শায়লা। এবং আমার মনে হয় মায়াতেও আমি যেই চরিত্রটা, মানে মায়ার ছবিতে আমি মায়া ক্যারেক্টারটাই প্লেড, সেটাও আমার খুব পছন্দের, ওটাও ভীষণ চ্যালেঞ্জিং ছিল। এবং আমার সামনে যেই ছবিটা আসছে গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা, ও ম্যান 300 বছর আগের না 400 বছর আগের, মানে সেলিম ভাইয়ের সাথে কাজ করাটা তো ইজ অলওয়েজ অ্যান অনার। ইটস লাইক মানে মনে হয় যে উনি যেটা করে মানুষ দেখুক না দেখুক এটা একটা মানে
মানে মাস্টারপিস হয়ে বের হবে, হি ইজ দ্যাট কাইন্ড অফ আ গাই। সো 400 বছর আগে কিভাবে টেলিপোর্ট করলো আপনাদের, এটার মানে ইটস ভেরি ইন্টারেস্টিং। এইসব ওনার রিসার্চ, ওনার টিমের রিসার্চ করা। এবং মানে সাদি আমি বলে বোঝাতে পারবো না যে একটা ফুল টিম অফ আর্কিটেক্ট দে ডিজাইনড দ্য সেট একদম সেই দুর্গাপুরে ময়মনসিংহে গিয়ে আমার ওখানে তো গিয়েই মনে হয়েছে আচ্ছা আমি চলে আসছি ওই টাইমে। অ্যান্ড দেন মাই গেট আপ অ্যান্ড এভরিথিং, ওইটার পরে আই টোটালি ট্রান্সফর্ম ইন্টু মাই ক্যারেক্টার। তো কাজল রেখাতে আমি যেই চরিত্রটা, ওটা কিন্তু নেগেটিভ রোল। এবং অনেক, আমি বলবো না যে চরিত্রটা হয়তো আমি অনেক লম্বা, মানে ব্যাপ্তি হয়তো অনেক বিশাল না, কিন্তু ওখানেও পিপল উইল হেট মি, এবং সেটা যদি হয় আই উইল লাভ ইট। ইউ লাভ মানে এমব্রেস করে নিছে মানুষটা যে বলুক, মানে এটাই তো আমার। কিন্তু মানে হেট মি, দে উইল হেট মি অ্যাজ ইন দ্য ক্যারেক্টার। দে উইল হেট দ্য ক্যারেক্টার বিকজ আই প্লেড দ্য নেগেটিভ রোল। সো আমার মনে হয় যে ওখানেও আর যদি সেটাই হয় দ্যাট উইল বি মাই অ্যাচিভমেন্ট। কিন্তু ওই বলছি ওটা মানে এটাও ইন্টারেস্টিং হবে আর কি। হেট ইজ দি অপোজিট অফ লাভ। তার মানে হেট আসলেও তো একটা ইমোশন আসে, আর মানুষের থেকে ইমোশন বাই করা এটা তো একটা অ্যাক্টরের। আর আমি একটা কথা বলি যে হেট কখন আসে, ভালো না বাসলে মানুষ ঘৃণা করতে পারে না। আই বিলিভ যে যারা আমাকে নিয়ে এত কিছু বলে টলে, দে আর অ্যাকচুয়ালি ভেরি কনসার্নড অ্যাবাউট মি। দ্যাটস ভেরি কনসার্নড। হ্যাঁ, মানে লাইফের প্রত্যেকটা পদে ওর এটা করা উচিত, ওর এটা করা উচিত না, অ্যাক্টিং ছেড়ে দেওয়া উচিত। মানে সন্দেশ পডকাস্ট যখন দেখতেছিলাম ওইটার নিচেও কমেন্ট দেখতেছি, ও মিথিলা অ্যাকচুয়ালি নোজ স্টাফ, আমি তো ইয়া করি নাই, ও আমি ফ্যান হয়ে যাচ্ছি বাট অ্যাক্টিংটা ছাড়তে হবে। হ্যাঁ, মানে ইটস লাইক পিপল আর কন্ট্রোলিং এভরি বিট অফ ইউর লাইফ অ্যান্ড মানে ইউর জাস্ট এনজয়িং যে ওদের মানে ফিউমটা যে মানে কিভাবে ওরা ইয়া হচ্ছে, রাইলড আপ হচ্ছে না। মানে আমি আসলে ওই ওদের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে আমি কিছু করি না। আমি আই এম এনজয়িং হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু, হোয়াট এভার আই এনজয়, and I am enjoying what I do. Tell me about your retirement in Tanzania. আমরা কথা বলতেছিলাম না যে এটা আমার বস দেখলে আমার পাঠিয়ে দিবে। না, আমিও তো বলতেছিলাম যে মানে বিং ইন্সপায়ার্ড ফ্রম ইউ, আমিও যে কোনো টাইমে মানে ইয়া করতে পারি, রিটায়ার করতে পারি, সিন্স ইউ আর থিঙ্কিং অফ রিটায়ারমেন্ট অ্যান্ড বাট ইটস ওয়ে টু আর্লি অবভিয়াসলি। ইউ've been in Africa and Africa is the last place আমরা বাঙালিরা চিন্তা করি যে যাব। সো মানে অনেক ইন্টারভিউতে ইউ সেড যে আফ্রিকা তো একটা বড় একটা মহাদেশ, সো এক একটা কান্ট্রি এক এক রকম, বাট তানজানিয়াস লাইক মানে হেভেন অন আর্থ, মানে এরকম। এটা আসলে আমার কাছে আমি মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আই রিয়েলি লাভ দ্য কান্ট্রি। এন্ড ইউ অলসো হ্যাভ আ বুক তানজানিয়া নিয়ে, মানে তানজানিয়া দুইটা বই, যে বাচ্চাদের বই, আমার আর আয়রার ট্রাভেল স্টোরি, ওই দুইটাই তানজানিয়া। আয়রা ইজ আ রক স্টার, মানে এই বয়সে বই বের করে ফেলছে মানে উইথ মম। বাট এটাতে আমরা আসছি, বাট হোয়াই ডু ইউ ওয়ান্ট টু রিটায়ার দেয়ার, এন্ড রিটায়ার করে করবেনটা কি? আচ্ছা, রিটায়ার কেন বলি, লেটলি আমার মনে হচ্ছে যে আমি এত বছর ধরে কাজ করছি, অনেক বছর ধরে কাজ করতেছি, তারপর শুধু কাজ মানে কি, শুধু তো আমার ডেভেলপমেন্ট সেক্টরের কাজ না, অ্যাক্টিং, তারপরে এখনো আমি আমার পিএইচডি করতেছি, সব মিলায় আমার জাস্ট মনে হচ্ছে এখন রিটায়ার করবো না, মানে এরকম মনে হচ্ছে আই নিড আ ব্রেক, এরকম মনে হচ্ছে আর কি। তো তানজানিয়া ইজ ওয়ান অফ মাই ফেভারিট কান্ট্রিজ। তো আমি সবসময় তানজানিয়াতে গেলেও মানে ওখানকার কান্ট্রি ডিরেক্টর যে আমাদের, ওকেও যেরকম আমি সবসময় বলি যে তুমি কিন্তু আমার জন্য এখানে একটা জায়গা দেখো, হ্যাঁ, কারণ আমি যখন রিটায়ার করবো আমি এখানে চলে আসবো, এন্ড দেন আইল রিটায়ার ইন তানজানিয়া। সো এইগুলো স্বপ্নের কথা, এটা কোনো বাংলাদেশের মানুষ তানজানিয়া চিনছেই আপনারে দিয়ে, মানে দ্য ওয়ে ইউ স্পিক অ্যাবাউট ইট, এন্ড ইটস সো মানে লাভলি, মানে হাউ ইউ ক্যান লাভ আনাদার কান্ট্রি। যেমন আমি ইন্ডিয়া আমি গেছিলাম, তো হাউ ইউ মানে ফলিং ইন লাভ ইজ নট লিমিটেড টু পিপল। আমি একটা জিনিস দেখে আই ফেল ইন লাভ। প্রথম 6 দিন ছিলাম আমি ব্যাঙ্গালোরে, আমি 1.5 দিন থাকছি কলকাতায়, মানে অবভিয়াসলি ইউ স্পেন্ড আ লট অফ টাইম দেয়ার, মানে টলিউডে কাজ করছেন। আমার জাস্ট একটা সিন দেখে আই ফেল ইন লাভ উইথ কলকাতা। ইটস জাস্ট দ্যাট একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরে, বাসের জন্য ওয়েট করতেছে, অ্যান্ড নোবডি ইজ লুকিং, নোবডি ইজ স্টেয়ারিং, অ্যান্ড আই এম লাইক ভাই আমি বর্ডারের ওই পারে থাকি, অ্যান্ড কালচারাল ডিফারেন্সটা দেখো, মানে it shouldn't be a big deal and it isn't here. And আমি বলবো না সব জায়গায় একই রকম, obviously না, তবে আমি তো being a woman, I'm telling you যে it has changed a lot. এখন আমি ঢাকাতে দেখি যায় রাস্তাঘাটে বিরাজে, এখন ওই জিনিসটা না, একটা সময় ওড়না ছাড়া হাঁটলেই একটা বিগ ডিল ছিল, বাট এখন আমি সেটা দেখি না। মানে অবশ্য হ্যাঁ, মানে জায়গা মানে ম্যাটার করে মেবি। আমি আমার মেইনলি আমার অফিস মহাখালীতে বা গুলশান বনানী ওই এলাকায় গুলাতে আমি এটা এখন খুব কম দেখি, যেটা একটা সময় খুব বেশি ছিল। গুলশান বনানী তো আপু একটা মানে
বাট ওখানেও ছিল যেটা আই উড সে ওইটাই ওই জন্য আমার হঠাৎ মনে হচ্ছিল যে মেবি ইট হ্যাজ ইমপ্রুভ, যেটা আমি বলছি যে বর্ডারের ওই পারে এত সহনশীল ছিল। and that's only by the way in India, that's only মানে you're talking about Kolkata, হ্যাঁ হ্যাঁ কলকাতাতে this is the case. কলকাতাতে there's this হ্যাঁ ওই they're more liberal, ওরা এত জামা কাপড় মানে ওই would you prefer living in Kolkata? I lived in Kolkata, মানে I have been for the last 3 years. So সবচেয়ে বড় ডিফারেন্সটা অ্যাকর্ডিং টু ইউ কি ঢাকার থেকে? খাবার, ফুড আমি বলবো আমাদেরটা বেস্ট। এটা হ্যাঁ খাবারটাই আমি প্রথম বললাম, বিকজ আমি আই এম আ ফুডি, তো খাবারটাই আমার সবচেয়ে বেশি অন্যরকম। I saw that you're a foodie. Watching you eat is such a joy যে তাদের ওই যে বললাম যে আমাকে হচ্ছে তুমি কখনো বলবা যে আপু এটা খাবেন, এটা কখনো বলবাই না, বিকজ আই উইল নেভার সে নো। I found your weakness তাইলে। ফুড আমি ঢাকারটা আমি আগে থেকে পয়েন্ট নিয়ে নিলাম যে আমাদের খাবার বেস্ট ভাই। হ্যাঁ বাট কলকাতায় কি বেস্ট যেটা ইউভ সিন? আমার মনে হয় যে কলকাতা, ঢাকা ইজ আ মেট্রোপলিটন সিটি, ঢাকা ইজ আ ক্যাপিটাল সিটি, ঢাকা হ্যাজ ইটস ওন পেস। ঢাকা আর কলকাতার মধ্যে ইটস নট কম্পারেবল আসলে। কলকাতা তো একটা রিজনাল স্টেট, মানে ইন্ডিয়ার একটা রিজন মানে বা একটা স্টেট, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা শহর হচ্ছে কলকাতা। কলকাতায় ইটস চার্মিং, ইট হ্যাজ ইটস ওন হেরিটেজ, অনেক পুরানো জিনিসপত্র, সরু সরু গলি, ইটস লাইক আ বিগ পুরান ঢাকা বাট ইন আ ভেরি ওয়েল মেইনটেইনড ম্যানার। কলকাতাতে আমি যে এলাকায় থাকি সাউথ কলকাতাতে, সেখানে কোনো উঁচু হাই রাইজ খুব একটা নাই, তো ইউ ক্যান সি দ্য স্কাই, অনেক গাছপালা। আমাদের পাড়াতে আমাদের বাসাটাই হচ্ছে 5 তলা, মানে দ্যাটস দ্য হাইয়েস্ট। তো ওই জিনিসগুলো দিস আর মানে চার্মিং এলিমেন্টস। বাট কলকাতার মানুষদের নিয়ে একটা স্টিরিওটাইপ আছে না যে ওরা খুব কৃপণ, ওরা খুব কলকাতার মানুষ আমি বলবো যে টিপন বলতে চাই না, আই উড সে দে আর ফ্রুগাল অ্যাজ ইন ফ্রুগাল অ্যাজ ইন মানে হিসাবি। এবং তুমি দেখবা যে ওখানে দোকানে মার্কেটে গেলে তুমি 2 পিস চিকেন কিনতে পারবা, 1 পিস মাছ কিনতে পারবা, তুমি একটা পেঁয়াজ কিনতে পারবা। হ্যাঁ, ওদের যতটুকু দরকার ততটুকু কিনে, সেটা খারাপ না। আমরা যেরকম কোনোটাই এতগুলা ছাড়া কিনতে পারি না, সব দিবে। মানুষ কি বলবে, এক টুকরা মাছ নিয়ে আসছে। এবং আমরা যে মানুষের বাসায় গেলে মানে 2 কেজির বেশি মিষ্টি নিয়ে আমরা, এটা খুব খারাপ দেখায়। ওইখানে ওইটা না, তুমি একটা মিষ্টিও একটা প্যাকেটে কিনতে পারবা। উই আর নট অল দ্যাট ডিফারেন্ট, ইটস জাস্ট দ্যাট দ্য মানে বর্ডার। আমার মনে হয় কলকাতায় যাইতে ভিসাই লাগা উচিত না। হ্যাঁ, আর ওখানে তুমি অ্যাকচুয়ালি পিপল আর ভেরি নাইস, মানে আমরাও যেমন খুবই আন্তরিক, আমরা যে কি করব দিশা পাই না, মানুষকে দেখলে কোথায় খাওয়াবো কোথায়, এইগুলা মানে এখন ওইগুলা কিছু স্লাইট ডিফারেন্স আছে। আমরা বাসায় নিয়ে দাওয়াত দিয়ে 50 আইটেম করে খাওয়াই মেরে ফেলবো। 50 আইটেম মানে খাইতে পারবো না, বাট দেখাইতে হবে যে আমি বানাইছি। হ্যাঁ, সেটা আমাদের একটা বাট আমরা আন্তরিক ইন দিস ওয়ে, আমাদের ওয়েতে আমরা আন্তরিক, ওরা ওদের ওয়েতে আন্তরিক। দে আর অলসো ভেরি নাইস, হেল্পফুল। একদম ছোট বাসা, ওখানে জাস্ট একটা বিছনায় একটা রুম শেয়ার করে সবাই থাকছে, আমি ওই ছোট বিছনায় থাকছি। ওরা যেটা খাইছে ভাত মাছ, আমি ওইটা খাইছি ওদের স্টিলের বাটিতেই। এটাই ওদের আন্তরিকতা। না, আমার অভিজ্ঞতা হচ্ছে আই মেড সাম ভেরি গুড ফ্রেন্ডস ওখানে। সবাই মানে ইট ইজ মাই সেকেন্ড হোম আর কি, মানে আমার বাসা ওখানে। তো ওটাই মানে আই উডন্ট বি এবল টু লিভ দেয়ার ফর 3 ইয়ার্স আমি যদি ওখানে কিছু বন্ধু কিছু ওইরকম মানুষ না পেতাম। ডু ইউ থিঙ্ক আর্টিস্টদের বেশি কদর করা হয় অন দ্যাট সাইড অফ দ্য বর্ডার, যে এন্টারটেইনমেন্টের লোকজনকে খুব সম্মান দেওয়া হয়? এটা সত্যি, মানে আমাদের কেন জানি একটা কালচার আছে যে ঢাকায় আমি হাঁটতেছি, পাশ দিয়ে একটা সেলিব্রিটি অথবা একটা সিঙ্গার আর্ট অ্যাক্টর যেই গেল, পাত্তাই দিলাম না, দেখছোস গেছে আমি পাত্তা দিলাম না, এরকম একটা খুব প্রাইডের কথা। অথচ একজন গুণী মানুষ গেলে তাকে অ্যাটলিস্ট যদি বলি যে আপনার কাজ আমার খুব ভালো লাগে, এটা নিজে ছোট না, নিজে আরো বড় হওয়া যায়। তো এই কালচারাল ডিফারেন্সটা কি ডিড ইউ ফিল ওখানে? কলকাতা ইজ দ্য কালচারাল বলে যে আর কি, মানে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এরকম টাইপ আর কি একটা বিষয় আছে। মানে দ্য আর্ট কালচারে কলকাতা ইজ ভেরি স্নব, মানে সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে অল দ্য এলিট আর্ট কালচার পিপল দে কেম আউট ফ্রম কলকাতা। তো অবশ্যই সেখানে একটা প্রাইডের বিষয় আছে, অ্যান্ড দে আর ভেরি প্রাউড অ্যাবাউট ইট। এবং মানুষ সত্যি সম্মান করে, আর্টিস্টদের খুব সম্মান করে। এটা একদম সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ভীষণ সম্মান করে শিল্পীদের। শিল্পী বলতে আমি বলছি যে অভিনেতা অভিনেত্রী বা ডিরেক্টর, মিউজিশিয়ান, সবাইকে খুব খুব সম্মান করে, এটা সত্যি কথা। তো ওয়্যার ডিড উই গো রং? আমরা সম্মান কেন দেখাইতে পারি না?
What do you আমার think? মনে হয় যে আমরা ঠিক আছে, আমরা এখন এই সোশ্যাল মিডিয়ার যে অসম্মানটা, এটা একটা ওভারঅল ইলিটারেসি, মানে শিক্ষার অভাব, এগুলো তো একটা আছে, প্লাস দ্য ইনফ্লুয়েন্স অফ রিলিজন অ্যান্ড দ্য ওয়ে, মানে ওইভাবে দেখা যে এটা একটা খুব একটা সম্মানের কাজ না, একটা সময় ওইভাবেই দেখানো হতো, প্লাস আরো অনেক কিছু, মানে দেয়ার আর মেনি আদার সোশ্যাল এলিমেন্টস আমি বলবো যে, কিন্তু তারপরেও এরকম না যে, আমি ঢাকার কথা যদি বলি যে অত আমি ফিল করি না বিইং অ্যান আর্টিস্ট যে মানে আর্টিস্টের সম্মান নাই বা কিছু। আমি তো অনেক, সবাই ভালো ভালো কথাই বলে আশেপাশে যাদের সাথে দেখা হয়, যথেষ্ট সম্মান দেয়। তো এটা জানি না, আমি আসলে বিচ্ছিন্ন ঘটনা কিনা, উই নিড টু ডু আ রিসার্চ অন দিস মেবি। উই শুড। অনেকেই আমার সাথে দ্বিমত করবে, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তো আমাকে মেরেই ফেলবে, বাট আমার কাছে মনে হয় বিদেশি ছবি আসা, হিন্দি ছবি আসা ইজ আ গুড থিং ফর আস। কারণ মানুষের হ্যাঁ, থিয়েটারে যাওয়ার অভ্যাস হইলে মানুষজন হিন্দিটাও দেখবে, আবার আমাদেরটাও দেখবে, মানে দে হ্যাভ দি অপশন। অ্যান্ড এই যুগে তো আইসা আছে, মানে একটা ছবি আসবেই না, ওরা বাসায় টরেন্ট করে দেখে নিবে, নাইলে দেখাটা তো থামাইতে পারবো না। বাট থিয়েটারে যাওয়াটা ইজ আ ভেরি পজিটিভ থিং। হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে বাইরের থেকে ছবি আসাটা মানে কি বাংলাদেশ? আমার তো মনে হয় আমি সব ধরনের ছবি দেখতে চাই আমাদের দেশের তো সিনেমা। ইউর ফর বাইরের থেকে হ্যাঁ, কিন্তু আজ আমি ইন্ডিয়াতে গেলে আমি সব সিনেমা একদম প্রথমেই দেখতে পারি, সেটা Exactly. বিদেশি ছবি হোক, দেশি হ্যাঁ, মানে হ্যাঁ, ইন্ডিয়ান ছবি হোক, কিন্তু বাংলাদেশে আমি দেখতে পারি না, এটা একটা যেমন দুঃখ। আপনার ছবি কলকাতাতে বাইর হইতেছে, আমরা দেখতে পারতেছি না, মানে সাইমালটেনিয়াস রিলিজ হইতেছে না অমুক এখন হয়তো মানে জিনিসটা চেঞ্জ হচ্ছে, এখন হিন্দি ছবি আসুক, যে তামিল ছবি আসুক ডাবিং করে, উই হ্যাভ দি অপশন অফ সিইং দেম। মানে এখন আপনার কোন ছবি নেক্সট আমাদের বাংলাদেশে আসবে যেটা আমরা দেখবো? আমি জানি না আসলে, আমি সত্যিই চাই এবং আমার ডিরেক্টররাও চায় যে ছবিগুলো আসলে বাংলাদেশে যদি রিলিজ করা যেত, যেহেতু আমি অভিনয় করেছি এবং আমি লিড ক্যারেক্টারই করেছি, তো সেই জন্য ওদের খুব ইন্টারেস্ট যে এটা যদি বাংলাদেশে রিলিজ হতো। তো এখন জানি না সেটা কিছু তো আমাদের এখানে পলিসিগত সমস্যা আছে আর কি, কি যেন আছে, একটা ছবি যেতে হয় তো একটা ছবি আসার, এরকম অনেক কিছু আছে। তো ইফ দে ক্যান ফাইন্ড আ ওয়ে থ্রু ইট, আমি অভিনয় করেই বাপরে বাপ অনেক উদ্ধার করি সবাইকে। এরপরে আমি দেখা যায় আমি প্রমোশনে থাকতে পারি, আমি ছবি রিলিজে থাকতে পারি না জানো, কারণ আমি তো আফ্রিকায় থাকি, মানে ভাই অন্য কোথাও থাকি। আমার একটা ইন্টারভিউ ছিল দ্য প্রিন্টের জন্য, সেইখানে বলা হয়েছিল যে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে ছবি হয়েছে, তো যদি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে নিয়ে যদি সিনেমা বানানো হয়, উড ইউ লাইক টু প্লে দ্য রোল অফ শেখ হাসিনা? এইটা একটা র্যান্ডম একটা প্রশ্ন করা হয়েছিল, অ্যান্ড অফকোর্স আই উড লাভ টু, মানে হু উড নট, মানে বাট ইট ওয়াজ ফ্রেমড ইন আ ওয়ে যে না, মিথিলা would like to play the prime minister, but it was an answer to a question. It was an answer to But a I think question. the প্রিন্টেরই খুবই ভালো একটা আর্টিকেল বের হয়েছিল, দ্য প্রিন্টের ছিল নাকি আমি জানি না, মিথিলা ইজ বাংলাদেশের সোয়ারা। হ্যাঁ প্রিন্টেড ছিল। ওটা আমি আসলে পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে দেয়ার আর পিপল যারা নিউজের মধ্যে আফ্রিকা যাচ্ছেন মিথিলা, মানে একটা দিয়ে একটা নেগেটিভ রিয়াকশন আনার চেষ্টা করে উইদাউট কনটেক্সট, উইদাউট দিস এন্ড দ্যাট, অ্যান্ড দেয়ার আর জার্নালিস্ট যারা অ্যাকচুয়ালি একটা মানুষের সাথে কথা বলে ট্রিট দেম অ্যাজ পিপল, অ্যান্ড মানে একটা সুন্দর একটা ফিচার। আই ওয়াজ রিয়েলি রিফ্রেশড ওই আর্টিকেলটা। আচ্ছা, একটু বলে নি, সোয়ারা ভাস্কর যে সোয়ারা ভাস্কর ইজ আ কন্ট্রোভার্সিয়াল ফিগার ইন ইন্ডিয়া, কিন্তু তো সেই জায়গা থেকে বলা হয়েছে যে যেহেতু আই এম অলসো ভেরি লাইক টকড অ্যাবাউট অর হোয়াট এভার, অ্যান্ড আই হ্যাভ মাই ওন ভেরি স্ট্রিক্ট আইডিয়ালিস্টিক ওয়ে অফ লুকিং ইনটু সোসাইটি অ্যান্ড লাইফ আর কি। তো Swara Bhaskar controversial, but to many people she's very empowered and empowering. She is, and I feel like so are you. And আমার মনে হয় that you are ahead of your time in the sense that একদিন মানুষ এসে রিয়েলাইজ করবে, ওকে this person had to go through this shit, মানে গণক্ষমা চাই মিথিলার কাছে। আমার কাছে মনে হয় এরকম। না আমার কাছে কারো ক্ষমা চাওয়া লাগবে না, বাট আই ফিল লাইক হ্যাঁ এগুলো সবসময় থাকবে, প্রত্যেকটা, মানে এটা শুধু যে আমাকে নিয়ে হচ্ছে সেটা না, মানে অন্য আর্টিস্টরাও সিমিলার জিনিস ফেস করে, দেয়ার উইল বি গুড ওপিনিয়ন্স, দেয়ার উইল বি ব্যাড ওপিনিয়ন্স, বাট ইউ রেজড ইউর ভয়েস এগেইনস্ট ইট। হ্যাঁ, ইউ রেজড ইউর ভয়েস। আমার কাছে মনে হয় যে when you're going through a crisis, এক এক পয়েন্টে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্ট্রোভার্সি স্টার আপ হয়, মানুষজন এগেনস্টে কথা বলে। আই ফিল লাইক নট এনাফ পিপল ফ্রম আওয়ার ইন্ডাস্ট্রি প্রটেস্টেড। হ্যাঁ, যে ও আমার কলিগকে নিয়ে এটা কেন বলতেছো, বাট এটা বলা উচিত না। একটা মানুষের যদি 10 লাখটা ফ্যানও হয়, ইট মেক্স আ ডিফারেন্স, বাট কেন বলে না? ওয়াই ডু আওয়ার আর্টিস্ট ট্রাই টু স্টে সেফ এগুলা জায়গার থেকে? যে
আমার কলিগকে নিয়ে বলা হইতেছে, আমি চুপ থাকলাম, ওকে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু ইট। বাট না, আমার মনে হয় যে এখন বলেও আমি আই অলওয়েজ ট্রাই টু লুক অ্যাট দ্য ব্রাইটার সাইড অফ এভরিথিং। আমার মনে হয় এখন বলেও, ইভেন ওয়েন আই ওয়াজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট টাইম, আই স মেনি অফ মাই ফ্রেন্ডস, কলিগস, ইন্ডাস্ট্রির মানুষজন, আমার এনজিও সেক্টরের মানুষজন, আ লট অফ পিপল সাপোর্টেড মি অ্যান্ড আই এম ব্লেসড ফর দ্যাট। সবাই, মানে না হলে তো আমি 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 আমার আমি কাজ করা, মানে অবভিয়াসলি এটা আমার জন্য আই হ্যাড টু গো থ্রু ভেরি ডিফিকাল্ট টাইম। তো তো আমার কিন্তু সবাই পাশে দাঁড়ায়, এন্ড ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। কারণ আমি এরকম একটা মানুষ যে বলে আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না, দেখা করতে পারি না, কোথাও যেতে পারি না, তারপরে মানে what I feel is you're genuine, so মানুষজনের সাথে যতটুকু ইন্টারাকশন হোক they will remember you. দেখো, জেনুইন হওয়া ছাড়া আমি জানি না যে একটা মানুষের আর কোনো অপশন থাকতে পারে, আছে বিকজ এভরি ইন্ডিভিজুয়াল এই পৃথিবীতে আসছেই উইথ ইউনিক ক্যারেক্টার্স। সো ইফ ইউ আর নট শোয়িং দ্যাট ইউনিক ক্যারেক্টার অফ ইয়োরসেলফ, ইফ ইউ আর নট বিং ট্রু টু ইয়োরসেলফ। পারসন যে আমাদের ক্যান্টিনে এসে পুরো একটা, মানে ফার্স্ট হিরোইন যে ক্যান্টিনে পুরো একটা কাবাব শেষ করছে, হ্যাঁ মানে লিটারাল কাবাব না, হ্যাঁ লং লিস্ট, কাবাব, পরোটা, ভাজি, দই, কফি, এটা ছোট ছোট জিনিস নিয়েই মানে বোঝা যায় যে একটা মানুষ কতটুকু একটা পর্দা দিয়ে রাখছে আর কতটুকু সে দেখাচ্ছে, অথবা কতটুকু জেনুইন। মানে থাকলো ও আমি তো নায়িকা, আমি যদি বেশি খাই কি মনে করবে। আমি শোনো, আমি কে কি মনে করবে আনলেস অর আনটিল আই এম নট, মানে আমি কাউকে অফেন্ড করছি না, সেইটা আমি মাথায় সবসময় রাখি। বিকজ আই ওয়ার্ক উইথ ডিফারেন্ট, অনেক দেশের, অনেক ধর্মের, অনেক রেসের, অনেক ন্যাশনালিটির, এথনিসিটির মানুষজনের সাথে মিশি, কাজ করি। ওইটুকু আমি মাথায় রাখি যেন আমি কাউকে যেন অফেন্ড না করি। কিন্তু এটা ছাড়া মানুষ কি মনে করবে ওইটা আমি কোনোদিন ভাবি না। আমার ট্রাভেলিংটা মানুষকে একটু উদার করে না, একটু মাইন্ড খুলে দেয়। আই উইশ আই কুড ট্রাভেল লাইক ইউ, লাইক রিয়েলি। মানে ইউ আর জাস্ট হোয়াটস ইউর এজ? 29 হবো। হ্যাঁ 29, হ্যাঁ হবা। তোমার এখনো পুরো জীবন ট্রাভেল করার জন্য পড়ে আছে। তুমি তোমার অ্যাচিভমেন্ট নিয়ে একটু কথা বলো, যে একটা 28-year-old এডিটর of Daily Star Arts and Entertainment. It's a huge achievement. I have been blessed, and like Black is for you, like it's a family. Daily Star আমার জন্য ফ্যামিলি, এন্ড ফ্যামিলিতে ভালো খারাপ অনেক ধরনের মেম্বার। যেমন এই যে এই পডকাস্টটা, এটার আইডিয়া আমার 2017-এ আসছিল। তো আমি নাম বলবো না, বাট একজন আমাকে বলছিল হু দ্য হেল আর ইউ, যে তুমি এরকম শো করবা, তোমার কেউ চিনে, তুমি নিজের নাম দিয়ে শো করবা। আমার কিন্তু শো অ্যাপ্রুভ ছিল, সব কিছু ছিল। ওই কথাতেই আমি ডিসকারেজ হয়ে ভাবছি যে ওকে আই এম নো ওয়ান, করবো না। এভরি নাইট ইট বদার্ড মি, যে আমার তো এই শো করার একটাই উদ্দেশ্য, সেটা হইতেছে যে আই এম টকিং টু ইউ, আই ডোন্ট হ্যাভ টু টক অ্যাবাউট ওয়ার্ক, আই এম টকিং টু ইউ অ্যাবাউট দ্য মোস্ট মানে out there stuff, politics, philosophy, blah blah, but I'm having a great time, and you're not an actress to me এখন, you're a person, you're a human being যার সাথে আমি কথা বলতেছি। সো আমার অ্যাচিভমেন্ট আসলে হইতেছে having this conversation with you, and আমার মনে হয় যত মানুষকে I can't travel so many countries like you, but I can travel countries through people. That's true. Through you. হ্যাঁ, একদমই। কারণ আমি একটা শো হোস্ট করতাম, একটা টক শো, আমি বেস্ট শো। তো আমার আমি করতে গিয়ে আমি দেখলাম যে আমি অনেক শিখেছি। মানে আমার এত সবার সাথে পরিচয় হয়, এরকম অনেক আছে আমাদের ইন্ডাস্ট্রির মানুষ, কখনো কথা হয়নি, কিন্তু ওই আমিতে এইভাবে আড্ডা মারতে মারতে আমি অনেক মানুষের সাথে গল্প, তার সম্পর্কে জানা, অনেক অনেক শেখা যায় আসলে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করলে। এবং আমার জীবনের বেশিরভাগ শেখাই মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট। আমির বেস্ট গেস্টকে না, কোনো ডিপ্লোমেসি না, যে এই গেস্টটা আমি চিন্তা করলে এই গেস্টের কথা মনে পড়ে। আমির বেস্ট গেস্ট, এবং আমার প্রথম গেস্ট ছিল অর্ণব ভাইয়া। ও মাই গড, আমি কিন্তু অর্ণব দার একটা গেঞ্জি পরে আছে নিচে, না মানে অর্ণব লেখা, মানে দেখাবো পরে, বাট ওটাই মনে পড়ে। ওটা তো ভাইরালও হয়েছিল। ইট ওয়াজ মাই ফার্স্ট এপিসোড। হ্যাঁ, আর ইউ sang with him তখন। হ্যাঁ, আমি একটু গিটারও বাজাইছি। তো কারণ অর্ণব ভাইয়া গিটার বাজানোটা কর্ড কি জিনিস আমি অর্ণব ভাইয়ের কাছ থেকেই শিখেছি আর কি। তো হ্যাঁ, ওটা আমার সবচেয়ে খুব পছন্দের একটা এপিসোড, কারণ ওখানে আমাদের আমাদের হার্ট টু হার্ট দুই ভাই বোনের কথা হয়। এবং ভাই বোন কিন্তু অনেক সময় হয় না যে এই ওকেশনের বাইরে হয়তো ওরকম কথা হয় না, এখন শোতে এসে ফার্স্ট হইতেছে। হ্যাঁ, মানে ও আমার নামে অনেক ভালো ভালো কথা বলছে, জীবনেও সামনাসামনি এগুলা বলবে না। সামনাসামনি পচাবে, সামনাসামনি হ্যাঁ কোনোদিনও বলবে না, সামনাসামনি সবসময় পচায় ও আমাকে। হোয়াট কাইন্ড অফ আ বিগ ব্রাদার ইজ হি, মানে উনি কিভাবে, মানে
how much of your musical aspirations were shaped by him? Yeah, it was মানে I was hugely influenced কারণ হচ্ছে কি ওরা তো আমরা খুব মানে ক্লোজ নিট ফ্যামিলি মানে সব কাজিনরা খুব ক্লোজ তো ও ও শান্তিনিকেতনে পড়তো অনেক ছোটবেলায় চলে গেছে তো ও হচ্ছে ছুটিতে আসতো ঢাকায় শুধু গরমের ছুটিতে তো ও কি গান শুনে ও তখন গিটার বাজায় একটু কিবোর্ড বাজায় ও কি করতো ও কি ছবি আঁকে মানে ওইগুলা ছিল থাকে না যে বড় ভাই বোনরা কি করে আর সবচেয়ে ওর থেকেও বেশি ট্যালেন্টেড অ্যাকচুয়ালি আমাদের বড় বোন অর্ণব ভাইয়ের বড় বোন মিলিতা আপু ওয়াজ মাই আইডল মানে ও ও তখন আমাদের অনেক বয়সের গ্যাপ মিলিতা আপু অনেক বড় তো ও হচ্ছে আমার জন্য শান্তিনিকেতন থেকে চুলের ফিতা নিয়ে আসতো এটা নিয়ে আসতো ওটা নিয়ে ও আমাকে সাজাতো মানে ওর এবং আমি এরকম দেখতে ইস মিলিতা আপুর মতো বড় হয়ে হবো এরকম আর ভালো ছবি আঁকতো গান গাইতো তো অর্ণব ভাইয়াও এরকমই তো অবভিয়াসলি আমি অনেকটাই আমি কি গান শুনি বা কি ধরনের অনেক কিছু খুব কনসিয়াসলি না কিন্তু অনেকটাই শেপড বাই দেম আই গেস কারণ ওদের সাথে আমি খুব ক্লোজ ছিলাম তো একদম ছোট থেকে তো মানে ফ্যামিলিতে এরকম বড় ভাই থাকলে তো আমি কি বলবো মানে বড় ভাই হচ্ছে সামটাইমস আমি বড় রোল প্লে করি সামটাইমস ও বড় রোল প্লে করে আর আমরা দুইজনই খুব গুফ আপ করতে ওস্তাদ আর কি মানে আমরা অনেক বাট হোয়াটস গ্রেট অ্যাবাউট ইউ ইজ ওই টাইমের মিউজিকে কিন্তু আপনি আটকায় থাকেননি মানে আস্তে আস্তে ইউ আর হামিং কদম যেটা মোটামুটি রিসেন্ট গান না তারপরেও তো তুমি আরো রিসেন্ট এখন আমি আমার মেয়ে যেই গানগুলো শুনে সেগুলো তো আমি শুনি টেইলর সুইফটের গান অবভিয়াসলি টেইলর সুইফট তারপরে যে বললাম কোনান গ্রে তুমি চিনো না কোনান না আমি চিনি না হ্যাঁ আমি তারপর চেষ্টা করি বিলি আইলিশ মানে ইটস জাস্ট দ্যাট মানে মিউজিক জিনিসটা মানুষকে যেভাবে কানেক্ট করে যেমন বলতেছিলাম যে when I was growing up bands like আর্টসেল ব্ল্যাক তারপর নেমেসিস তো আর একটু পরে আসলো ক্রিপ্টিক ফেট দে ওয়ার লাইক গডস টু আস ম্যান মানে দেখে জাস্ট মনে হইতো স্টেজে উঠতেছে মানে কিছু একটা গিটার বাজায় লিঙ্কন দা গান গাইতেছে মানে একটা গিটার বাজায় এমন কঠিন রিফ বাজায় গান গাইতেছে আই এম লাইক এরকম হইতে পারলে জীবন সার্থক আই ওয়াজ আ হিউজ মানে আর্টসেল ফ্যান and you went to their shows না ঢাকা ইউনিভার্সিটির সমসাময়িক সব আমি তো বললাম যে ওদের যদি দিনে 2-3টা শো থাকতো আমি যেতাম যাওয়ার চেষ্টা করতাম আর কি মানে সবার সাথে পার্সোনালি হ্যাঁ ওদেরকে আমি চিনতামও পরে ইভেন্চুয়ালি এখন তো সবাইকেই চিনি কিন্তু ওই সময় মানে আই ওয়াজ এ হিউজ ফ্যান আই এম স্টিল আ বিগ ফ্যান অফ আর্টসেল এন্ড স্টেজে যখন ওরা করে মানে দেয়ার সামথিং অ্যাবাউট ব্যান্ডস যে সোলো আর্টিস্ট বাদে ব্যান্ডরা যখন একসাথে উঠে একটা ব্রাদারহুড একটা মানে কমরাডরি দেখা যায় এন্ড ওরা বাজাইতেছে ব্যান্ড মানে মানে আমি মানে ধরো যে মানে আমার জন্য এটা অন্য মানে এখন তো ঠিক আছে এখনো মিউজিক ইজ আ হিউজ পার্ট অফ মাই লাইফ আমি তোমাকে বলতেছিলাম যে আমি সব কাজ করতে গিয়ে খাইতে গিয়ে সব সময় গান শুনি আমি গাড়িতে যাওয়া আসার সময় কনস্ট্যান্টলি গান শুনি আর ব্যান্ডের প্রতি আমার একটা হিউজ ফ্যাসিনেশন ছিল সব সময় মানে অল কাইন্ডস অফ ব্যান্ড সেটা ওয়েস্টার্ন বলো বা বাংলাদেশি ব্যান্ডস বলো মানে ব্যান্ড স্টেজে পারফর্ম করতে ইটস এ হিউজ মানে এক্সপিরিয়েন্স আমার জন্য কনসার্ট আমার জন্য একটা হিউজ এক্সপিরিয়েন্স আমার when was your first concert experience যেখানে you perform মানে মানুষজন শুনতেছে I did not perform you never performed like I performed আমার মনে হয় যে একটা আমেরিকাতে একবার একটা শোতে স্টেজে উঠে নো অ্যাকচুয়ালি হ্যাঁ বাংলাদেশে আমি একটা তাসানার একটা শোতে আই পারফর্মড উইথ হ্যাঁ তো ওই এক্সপেরিয়েন্সটা কেমন কারণ স্টেজে উঠে মানুষজন পিপল আর লিসনিং টু ইউ ওরা গান সাথে গাচ্ছে মানে দে আর সেইং ইওর ওয়ার্ডস হাউ ইজ দ্যাট এক্সপেরিয়েন্স না আমার খুবই বাপরে বাপ প্রথমত তো আমি গানটা আমি অত ভালো গাই না না মানে এখন হচ্ছে আমি গাই না আর তখন অত ভালো মানে আই ওয়াজ নেভার কনফিডেন্ট অ্যাবাউট সিঙ্গিং তো যার কারণে আমি খুবই মানে আমি স্টেজে অডিয়েন্সের দিকে তাকাতেই পারি না আমি যেই 2-1বারই আমার অভিজ্ঞতা স্টেজে গান গাওয়ার সো ইট ওয়াজ নট আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি তবে আমি স্টেজে তো অ্যাক্টিং করতাম ছোটবেলা থেকে তো আমি নাচতাম গান গাইতাম অ্যাক্টিং করতাম ছোট থেকে আই নেভার হ্যাড আ স্টেজ ফ্রাইট কিন্তু মানে you don't identify as a ওরকম singer মানে you identify as more of an actor and you know but এই আর্টসেলের সাথে ইউর মুভিং অ্যারাউন্ড ইউ নো এভরিওয়ান ইন দি ইন্ডাস্ট্রি মানে একটা মানে ব্যান্ডের সাথে থাকার একটা কুল ভাইবস আসে না যে গ্যাং ভাইবস আর লিঙ্কন দার মতো মজার মানুষ আমি লাইফে খুব লিঙ্কন দা মানে সাথে বসে 10 মিনিট বসে না হাসে পারা যাবে না উনি যেই ধরনের কথা বলে সো লিঙ্কন দার আর্টসেলের একটা মজার ঘটনা বলেন ওই টাইমের মজার ঘটনা হচ্ছে আচ্ছা দুঃখ বিলাস গানটা আই গেস রিলিজ হওয়ার আগে আমি ওর কাছ থেকে শুনছি লিঙ্কনের কাছ থেকে থ্রু মানে উই হ্যাড কমন ফ্রেন্ডস আচ্ছা সো এন্ড দেন হি প্লেড ও গিটার দিয়ে এমনি
খালি গলায় মানে গিটারের সাথে একটা বন্ধুর বাসায় মনে হয় হি প্লেড ইট। হ্যাঁ সো সেই দুঃখ বিলাস গানটা অ্যাকচুয়ালি আমি রিলিজ হওয়ার আগে থেকে জানি। আর এছাড়া মানে দের আর হ্যাঁ অনেক ছোট ছোট এরকম মজার মজার সব স্টোরিজ। আর একটা স্টোরি হচ্ছে যে সো ওই সময় একটা ছিল যে ব্ল্যাক স্টেজে উঠলে যারা আর্টসেল ফ্যান আর্টসেল তারা আর্টসেল করতো। আই ওয়াজ ওয়ান অফ দেম। you were one of the hecklers. Yes. So আমি হচ্ছে ব্ল্যাক স্টেজে উঠলে আমি বলতাম আর্টসেল। তো হ্যাঁ চেতো না ওরা যে এই তুই কেন, ওরা তো পরে তো মানে ব্ল্যাক বিকেম ভেরি ক্লোজ টু মি সবাই, কিন্তু ওটা ক্লোজ হওয়ার আগে যে আর্টসেল যে ব্যান্ডরা ওই টাইমে ছিল সবাই ফেস করছে যে আর্টসেল লাস্টে আছে, এই সর আর্টসেল মানে ক্রেজটা কি ছিল। আর ওই টাইমে গানগুলা শুনে মনে হইতো যে এটা কি মানুষ বানাইছে, লাইক আর দে গড মানে। আমি লিঙ্কনদার কাছে গিটার শিখতে গেছি, তো দেখি যে পোলাপাইন আসতেছে এন্ড যে যার বাসার থেকে বাকরখানি, তারপর লাচ্ছি, তারপরে লাভাং এইসব নিয়ে যেতেছে। আর লিঙ্কনদা বলছে দে খাই, মানে ও আমি তো তোকে পীর হয়ে গেলাম হা 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 এরকম করতেছে। সো এরকম মানে আমাদের এক্সাইটমেন্ট ছিল ফর দিস মিউজিশিয়ানস। এটা না হারাই গেছে। মানে আমার কাছে মনে হয় যে এখন I don't want to be one of those people. I miss that. মানে একটা সময় আসলে কনসার্টে যাওয়াটা এটা এত একটা মানে পার্ট অফ আওয়ার মানে পুরা ইউনিভার্সিটি ডেজ এইটাই ছিল আর কি, কনসার্ট দেখতে যাব। মানে এখনো আমি আমার মনে হয় লাস্ট কনসার্ট কিসের দেখলাম, ওই আর্টসেলেরই ওই যে না ওই আরঙের যেটা ছিল একটা কনসার্ট হলো না, হ্যাঁ ওই জেমস ভাই আর ওরা সবাই পারফর্ম করলো। সো ওই আর কি মানে এখনো আই গেট এক্সাইটেড কনসার্ট দেখলে। তারপরে আমি রিসেন্টলি কি দেখলাম, গানস এন্ড রোজেস দেখলাম ব্যাংককে। তো you got to see Guns N' Roses? আমি কিন্তু অনেক কনসার্ট আমি বলি I have seen Santana twice, Coldplay twice, Guns N' Roses, Mark Knopfler, Bryan Adams. So অনেক you are living the life. আমি কি বল আমি আপনাকে একটা গান শুনবো, I see you. Oh my god, এরকম ভয় আমার থেকে একটা গান শুনান, because I see your uploads on Facebook and এমন না যে you're trying to be professional, but এত genuine লাগে when you're singing by yourself. আমার একটা গিটার আছে, I have Taylor Mini, হ্যাঁ। তো সেইটা আমি ইউটিউব থেকে মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা হঠাৎ একটা গান একটা মাথায় আসলো, আচ্ছা দেখি তো কর্ডটা বের করি। তো ইউটিউব থেকে আমি ওই কর্ডগুলো দেখি, তারপরে সেগুলো হচ্ছে সব কর্ড আমি বাজাতে পারি না, তখন হয় কি সিমিলার জোড়ায় কি কর্ড আছে সিমিলার সাউন্ডের ওইরকম করি। বাট ওইটাই মানে না, দ্য থিং ইজ এখন পারফেকশনের এত পাগল মানুষ যে এত সবকিছু মনিটাইজ সবকিছু মানে পারফেক্ট করতে চায়, মানুষজনকে কন্টেন্ট হিসাবে দিতে চায়। আমার নাথিং ইজ মনিটাইজড বাই দ্য ওয়ে, আই নো কন্টেন্ট হিসাবে দিতে চায়। যে ওয়াচিং সামওয়ান ডুইং মিউজিক ফর দ্য জয় অফ ইট ইজ এক্সটিংক্ট, অ্যান্ড ইউ আর দি অনলি পার্সন ইন মাই ফ্রেন্ড লিস্ট যে জাস্ট গানের ভালোবাসার জন্য গান করে। এই জন্য আমার আর্নেস্ট রিকোয়েস্ট, একটা গান আমি মিথিলাপুর কাছ থেকে শুনবো। আর্টসেল আরে না হ্যাঁ আর্টসেল, আরে আর্টসেলের কোন গান আপু? জাস্ট আরাম মজা, এটা দুঃখ বিলাস। তোমরা কে খুঁজি তোমার প্রেমিকার ভালোবাসা। দুঃখ বিলাস গানটা দেখে তো লেম, এটা তো পরে বুঝছি, কিন্তু ইটস আ বিউটিফুল সং। এই গানটা যারা ওই টাইমে আপু শুনে ফিল করছে, মানে ওই টাইমে যে কয় হাজার বার শুনছি, মানে যারা ওই পিরিয়ডের না তারা না বুঝবে না, আসলে বলবে আরে কে প্রেমিকার ভালোবাসা চাইতেছে এটা কে, কিন্তু পুরা পরে কোরাসটা আসবে না। ঠিক আছে আমরা দুইটা প্যারাগ্রাফ গাবো। এটা আমার খুব প্রিয় গান। তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা, দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা? তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা, দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা? ভালোবাসার আগে নিজেকে নিয়েও বাজিয়ে আমার মনের মতো নিও সাজিয়ে। আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকে দেখি মহাকালের মঞ্চে, ও আমায় ভালোবাসেনি, অসীমে ভালোবাসা ও বোঝেনি, ও আমায় ভালোবাসেনি, অতলে ভালোবাসা তলিয়ে দেখেনি। আরো আছে তো। তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা, ভালোবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা। তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা, ভালোবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা। ভালোবাসার আগে নিজেকে নিও সাজিয়ে, আমার মনের মতো নিও সাজিয়ে। আমি বড় অসহায় অন্য পথে, একটি নাটকে দেখি মহাকালের মঞ্চে, ও আমায় ভালোবাসেনি, অসীমে ভালোবাসা ও বোঝেনি, ও আমায় ভালোবাসেনি, অতলে ভালোবাসা তলিয়ে দেখেনি। এত আর করা যাবে না। ও কি নস্টালজিয়া হয়ে গেছে। লাভ ইট। থ্যাংক ইউ আপু। মানে আমার শোতে এসে মানে অনেস্টলি আই ওয়াজ সো নার্ভাস বিফোর দিস শো বিকজ ইউর আ হোস্ট এন্ড আই কান্ট মানে প্লিজ, আমি অনেক পচা হোস্ট। মানে you're lovely in all sense and মানে if there's anything you want to tell the audience, now's your cue. ওরে বাপরে, এই পার্টটা খুব ডিফিকাল্ট, অডিয়েন্সকে কিছু বলা। কিন্তু অডিয়েন্সকে সবসময় একটা জিনিসই আমি বলি, মানে সব ইন্টারভিউতে আমি একটা জিনিসই বলার চেষ্টা করি যে লেটস স্প্রেড পজিটিভিটি, লেটস লুক ইনটু লাইফ ইন আ ভেরি পজিটিভ ওয়ে। আমরা ভালোটা দেখার চেষ্টা করি, সেটা নিজের মধ্যে, মানুষের মধ্যে, নিজের জীবনে, মানুষের জীবনে ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং ভালো জিনিসটাকেই চারিদিকে ছড়িয়ে দিই। কারণ এত পৃথিবীতে এত যুদ্ধ, এত নেগেটিভিটি, এত টক্সিসিটি চারিদিকে, তার মধ্যে আমরা যদি নিজেদের জায়গা থেকে একটু একটু করে পজিটিভিটিটাকে ছড়াতে পারি, ক্রিয়েট করতে পারি, আমার মনে হয় তাহলে উইল গেট আ বেটার ওয়ার্ল্ড ফর আস, ফর আওয়ার ফিউচার জেনারেশন। থ্যাংক ইউ। And lastly I would like to mention thank you Daraz for making this show happen. এটা আমি যেটা বলতেছিলাম, আমার অনেক আগের একটা স্বপ্ন ছিল যে it's possible for Daraz. If you want to buy anything and if you find anything that's cheaper than in Daraz, আমার কাছে এসে বলেন, আমি তাহলে ওদের সাথে কথা বলবো। that but now they're the best online shopping portal according to me. যাই হোক, অ্যাড দিয়ে দিলাম, কথা আমিও বললাম, কিনি অনেক সারাক্ষণ দারাজ থেকে অর্ডার করি। ইটস অ্যান অ্যাডিকশন আর কি। থ্যাংক ইউ সো মাচ আমার শোতে আসার জন্য। Thank you. Thanks to you, Sadi, for having me, and thanks to Daily Star. And I love Daily Star. আমি সবসময় মানে আমি আসলে Daily Star is not only Daily Star, মানে আমার জন্য Daily Star হচ্ছে যে মানুষগুলো আছে এখানে। তো এই যে ইয়ের সাথে, হিমেলের সাথে দেখা হলো, তারপর আমি সবসময় চাই যে আসলে পরে যেন সবার সাথে আমার দেখা হয়, কারণ অনেকদিন পর আসা। আশা করি আমিও সেই মানুষের মধ্যে একজন হয়ে যাবো অফ কোর্স, হয়েই আছো তুমি। ওকে, লাভলি আপ, থ্যাংক ওকে, থ্যাংক ইউ।